আচ্ছা, এখন হচ্ছে ওই ফিজিক্স একটু রিভিশন দিচ্ছি আর কি। মোটামুটি দেখো, ফিজিক্সে যদি রিভিশন দিয়ে এখান থেকে স্টার্ট করে, এই বিভিন্ন ধরনের পেন নিয়ে স্টার্ট করে, এখানে দেখো প্রথম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ আছে। হ্যাঁ, ভৌত জগৎ ও পরিমাপ, এটা মনে হয় একটু একটু আছে, এতে হালকা পাতলা। এটা এমসিকিউর জন্য বেসিক্যালি আমরা আজকে রিভিশন দিব হচ্ছে এমসিকিউ পার্টটা কভার করার জন্য। সিকিউ তো আমরা বোর্ড থিওরি আর সিকিউ তো দেখছি, মানে হালকা পাতলা হচ্ছে এমসিকিউ বেশিবার কভার করার জন্য হচ্ছে এটা দিব আর কি। তো দেখো, জগৎ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভৌত জগতের মূলত চারটি উপাদান দিয়ে তৈরি। একটা স্থান, কাল, ভর আর শক্তি। ভৌত জগতে চারটি উপাদান দিয়ে তৈরি: স্থান, কাল, ভর আর শক্তি। হ্যাঁ, ভৌত জগৎ আর মূল জগৎ এরকম দুটো জগৎ আছে। ওকে ফাইন, এগুলো তোমার একটা কিছু লাগবে না। যে জিনিসগুলোর উপর আমার কলমের দাগ পড়বে, জাস্ট ওই জিনিসগুলো দেখবা, এর বাইরে অন্য কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ কি প্রত্যেকটার তারপর বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে এখানে। আহ সংজ্ঞার মধ্যে আমরা বলি তোমাকে, এখানে বেশি কিছু করার দরকার নেই। এই যে নিউটনের বলবিদ্যার তিনটি মৌলিক রাশি রয়েছে। মৌলিক রাশি মানে কি, যেসব রাশিগুলোকে আর ভাঙা যায় না, যেসব রাশিগুলোকে আর ভাঙা যায় না, ভাঙা যায় না, তারা হচ্ছে কি রাশি? মৌলিক রাশি। এখন মৌলিক রাশি তিনটা: স্থান, কাল, ভর। স্থান, কাল এবং ভর এগুলো কি রাশি? মৌলিক রাশি। তো মৌলিক বা প্রাথমিক রাশি এগুলো একে অন্যের উপর নির্ভর করে না, আর মানে নির্ভর করে না ভাঙা যায় না। যেমন দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, এই তিনটা হচ্ছে মৌলিক রাশি। লব্ধ রাশিগুলো কি? লব্ধ রাশিগুলো হচ্ছে মৌলিক রাশিগুলো ইউজ করার মাধ্যমে যেসব রাশি তৈরি করা হয়। যেমন ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মানে দুইটা দৈর্ঘ্য সমন্বয়ে গঠিত। আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে তিনটা দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য মানে সবগুলো একক অর্থ। বল, বল হচ্ছে ভর আর ত্বরণ, ত্বরণকে ভাঙলে আবার দৈর্ঘ্য আর সময়, মানে এগুলাকে ভাঙলে আলটিমেটলি এগুলোকে ভাঙলে মৌলিক রাশি তিনটার মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, সেজন্য এগুলো বলা হয় লব্ধ রাশি, সেগুলোকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি বলা হয় আর কি। ঠিক আছে, মোটামুটি এগুলি। অর্থাৎ এই লব্ধ রাশিগুলোকে ভাঙলে ভাঙতে ভাঙতে যে কোনো সময় তিনটার মধ্যে চলে আসবে: দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়। তো তোমাকে একটা জিনিস দেখাই, এই যে বল, দেখো বল এফ, এফ সমান হচ্ছে এম এ, এম এ, যেখানের মধ্যে এম, ভরটা হচ্ছে মৌলিক রাশি, সেটা পেয়ে গেলাম, সেটাকে আর ভাঙা যাবে না। আর এ কে ভাঙলে কি হয়? এম এ। ত্বরণ, ত্বরণকে হচ্ছে ভাঙলে হচ্ছে ভি বাই, কি হয়? ভি বাই টি। হ্যাঁ, আবার ভি কে ভাঙলে, ভি ভাঙলে এস বাই টি। তাহলে নিচে আরেকটা টি ছিল, তার মানে টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি হলো? দেখো, আলটিমেটলি কি হলো? এটা হচ্ছে ভর, এই যে, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে, আর এটা হচ্ছে সময়, এই যে। আলটিমেটলি এখানে চলে আসছে না? বাট অর্থাৎ এইটা হচ্ছে লব্ধ রাশি, এই লব্ধ রাশি, এই লব্ধ রাশিটাকে ভাঙলে তিনটা কি পাওয়া গেল? মৌলিক রাশি পাওয়া গেল। এটাই হচ্ছে তোমার আসলে লব্ধ রাশি বা যৌগিক রাশি আর কি। ঠিক আছে, ওকে। এগুলো, তারপর এই জিনিসটা একটু দেখবা, এই এই জিনিসটা একটু দেখবা, যে সেন্টিমিটার পদ্ধতি, সিজিএস পদ্ধতি, জাস্ট নাথিং এলস। তারপর হচ্ছে ওই যে আন্তর্জাতিক মোট 9টি রাশি আছে, সেই রাশির মধ্যে প্রত্যেকটার একক টেকক এখানে দিছে। এগুলো তো 9-10-এ পড়ছো আশা করি এগুলা। আর কেউ যে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কি সেগুলো তো জানো। ঠিক আছে, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, কোণের একক হচ্ছে রেডিয়ান, তারপর হচ্ছে আরেকটা লাগবে না, ত্রিমাত্রিক কোণ একটা, জীবন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, তারপর হচ্ছে পদার্থের পরিমাপের একক হচ্ছে মূল। সবগুলো জানো। ঠিক আছে, এগুলো মোটামুটি একটু দেখে রাখবো আর কি, এমসিকিউ মুখস্থ। আর এগুলো কিছু লাগবে না, কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবা। এই যে এক টন মানে কত, এটা এক গ্যালন মানে কত, ওটা দেখে রাখবা। আর এগুলো দেখার দরকার। তারপর হচ্ছে এই যে এটা দেখতে পারো, 1 মাইল কষ্ট হচ্ছে এত কিলোমিটার। এটা কোথায় মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল? 1 মাইল, 1 বিউসেক পানির ঘনফল হচ্ছে 28.78 লিটার। এটা মেডিকেল আসছিল, দেখো। একটু দেখে রাখতে হবে, আর বাকিগুলো লাগবে না মোটামুটি। এটা দেখতে ওর আলোকবর্ষ, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই যে আলোকবর্ষ সমান হচ্ছে 9.42 × 10⁻15 মিটার, অথবা এত মাইল। ঠিক আছে, অথবা এটাকে বলা যায় 9.42 × 10⁻12 কিলোমিটার।
এটা বলতে পারো কি, এটা একটু দেখতে পারো। ঠিক আছে, আর এগুলো তো তুমি জানো। মানে এখানে দেখবা হচ্ছে মেগা, আর হচ্ছে ন্যানো, আর হচ্ছে মাইক্রো, মিলি, আর এখানে মেলা, কিলো দেখতে পারো চাইলে, আর কিছু লাগবে না। ওকে, এই যে এখন এই যে লাস্ট আসছে ত্রুটি। ত্রুটি বা ভুল প্রকার বা ত্রুটি, এগুলো কাকে বলে, এটা এটা আসবে। যান্ত্রিক ত্রুটি, যে শূন্য ত্রুটি, পিছট ত্রুটি, লেভেল ত্রুটি, এই দুটোটা একটু দেখে ফেলবা। ওই এমসিকিউ কোনটা কোন ধরনের ত্রুটি সেটা একটু আসতে পারে। আর পর্যবেক্ষণমূলক ত্রুটি টুটি, ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, এইগুলো আসবে না তেমন একটা, বাট এই এই জিনিসটা আসবে। শূন্য ত্রুটি কাকে বলা হয় আসতে পারে, পিছট ত্রুটি কাকে, ওই এমসিকিউ তে দিতে পারে। স্লাইড ক্যালিপার্সের ত্রুটি কোন ধরনের ত্রুটি হয়, শূন্য ত্রুটি হয়। তারপর হচ্ছে নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে কোন ত্রুটি, পিছট ত্রুটি হয়। হ্যাঁ, বিজ্ঞাপন চৌম্বক মানের জন্য কোন ত্রুটি, লেভেল ত্রুটি হয়। এগুলা জাস্ট এগুলো যেগুলোতে দাগ পড়ছে ওগুলো দেখবা, বাকিগুলো দেখার দরকার নেই, নিচেগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো কিছু দরকার নেই আপাতত। বরং শুধু আপেক্ষিক এগুলো লাগবে না। এই যে এটা দেখবা, কোপারনিকাস কি করেন, সূর্যকেন্দ্রিক তত্ত্ব দিয়েছিলেন কোপারনিকাস, এটা দেখতে পারবেন। বাকিগুলো লাগবে না। ওকে, তাহলে ভেক্টর, ওই যে প্রথম চ্যাপ্টারটা শেষ, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার চলে গেলাম হচ্ছে ভেক্টর। ভেক্টর আসলাম। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি আর স্কেলার রাশির পার্থক্য, ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই আছে, স্কেলার রাশির শুধু মান আছে। ভেক্টর রাশি ওই যে সাধারণত ভবে সব প্রিয়তম, এগুলো হচ্ছে আমি তো বলছিলাম, আমি এতটুকু বলি নাই পুরা, বাট তুমি তো দেখতে পারো চাইলে, আমি বলছিলাম জাস্ট এটা, ভবে সব প্রিয়তম। তো ঠিক আছে, এ ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, তারপর স দিয়ে সরণ, ব দিয়ে বল, ত দিয়ে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এখানে তম। আর এই প্র দিয়ে হচ্ছে প্রাবল্য ছিল, ও দিয়েছিল ওজন, হ্যাঁ, ম দিয়েছিল মন্দন। এখানে দু একটা জিনিস এক্সট্রা অ্যাড করছে আর কি, জিনিসগুলো চাইলে দেখতে পারো, সমস্যা নেই। এই যে দেখো, প্রাবল্য, এই যে যে দুইটা জিনিস এখানে লেখা আছে, যে প্রাবল্য মানেই বল, আর প্রাবল্য ভেক্টর রাশি, তার বিভব মানে কাজ, কাজ বিভব একটা স্কেলার রাশি। ওই যে আমরা প্রাবল্য আর বিভব নির্ণয় করার সময় সেকেন্ড চ্যাপ্টারে খেয়াল আছে, অর্থাৎ স্থির তড়িতের মধ্যে বিভব নির্ণয় করার সময় তিনটা যোগ করে দিতাম, জাস্ট ভি ইকুয়াল হচ্ছে V1 যোগ V2 যোগ V3, এরকম করে করে যোগ করে দিতাম বিভব নির্ণয় করার সময়। আর প্রাবল্য নির্ণয় করার সময় ভেক্টরের সূত্র দিতাম √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 কস আলফা, এই সূত্রটা দিতাম। ঠিক আছে, কারণ হচ্ছে এই বিভবটা ছিল স্কেলার ভেক্টর রাশি, আর বিভবটা ছিল স্কেলার রাশি, আর প্রাবল্যটা ছিল ভেক্টর রাশি, এই কারণে। তাহলে এখানে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য দেওয়া আছে, দেখো। এটা স্কেলার রাশি বীজগাণিতিক নিয়মে যোগ করা যায়, বাট ভেক্টরকে তো বীজগাণিতিক নিয়মে যায় না, ভেক্টর নিয়ম যোগ করতে হয়। এটাই ভেক্টর নিয়ম, এটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম। ঠিক আছে, হ্যাঁ, তারপর এই যে মানের পরিবর্তন, স্কেলার রাশি পরিবর্তন হয়, মান ও দিকের পরিবর্তন, যে কোনো একটির পরিবর্তন হলে হচ্ছে এটার পরিবর্তন হয়। দুটি স্কেলার রাশির মান শূন্য হলে এদের গুণফল শূন্য হতে পারে না। ঠিক আছে, দুটি ভেক্টর রাশির মান শূন্য না হলে এদের মান গুণফল শূন্য হতে পারে, ওই যে ডট গুণফল, ডট গুণফল শূন্য হতে পারে। এটা আর কি ভেক্টর রাশির কথা। হ্যাঁ, ডট গুণফল শূন্য হতে পারে, এটাই। এই জিনিসটা একটু দেখবা, পার্থক্য ভেক্টরের এটার সাথে এটার পার্থক্যটা দেখবা। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রকাশের দিক, এগুলো সব তোমাকে পড়ানো আছে। উপরে বার দিতে হয়, নিচে বড় এরকম দেওয়া, এরকম একটু বোল্ড করে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো বিভিন্ন সংজ্ঞা আছে, জাস্ট একটু চোখ বোলাই নেবে, এটা বলে একটু চোখ বোলাই নেবে। ঠিক আছে, এগুলো একটু চোখ বোলাই নেবে সম্ভব। আর এগুলো লাগবে না, এগুলো লাগবে না। ঠিক আছে, আর এটা এই জিনিসটা তো তুমি জানো, পি এবং কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে হচ্ছে √p² প্লাস Q² প্লাস 2pq কজ আলফা। আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আর থিটা, থিটা মানে হচ্ছে লব্ধির দিক, টেন ইনভার্স। হ্যাঁ, যার সাথে কোণ তাকে আলাদাভাবে রাখবা। এটা হচ্ছে এভাবে, পি এর সাথে কোণ, পি এর সাথে কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আর এর দিক, আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, পি এর সাথে কোণ থিটা, যার সাথে কোণ তাকে আলাদাভাবে রাখবা পি। আর হচ্ছে কিউ কজ আলফা, ওর হচ্ছে কিউ সাইন আলফা। সাইন বাই কস মানে ট্যান, এটা মিলানোর জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে মোটামুটি, এটা উপরে জানিয়েছিলাম, ট্যান মিলানোর জন্য আর কি। ওকে, হচ্ছে ওই যে ইসে আছে তোমার,
নৌকার গতি আর স্রোতের গতি। নৌকা আর স্রোত নিয়ে কিছু কথাবার্তা আছে, এখানে যে জিনিসটা হালকা পাবে আমি আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো যে আমার দুইটা কেস আছে। আমার ডি হচ্ছে নদীর, ডি হলো কি নদীর প্রস্থ, ঠিক আছে, আর ইউ হলো হচ্ছে স্রোতের বেগ, আর ফি হলো হচ্ছে কি নৌকার বেগ। ধরো এখন তো পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়া যাবে না, এটা তো একবার রিভিশন অলরেডি দিয়ে দিয়েছি আমি, তাই না? এখন এগুলো তো নিজের দায়িত্ব, আমি জাস্ট হালকা পাতলা, আমি আজকে বেশি ফোকাস করবো এমসিকিউ এর উপর। ওই কারণে জাস্ট হালকা থিওরি গুলো দেখাই দিচ্ছি ওইখানে, তো তুমি মোটামুটি থিওরিটা দেখে তারপর ওগুলো করতে আসবে আর কি। থিওরিটা ভালোভাবে দেখতে হবে আগে, হচ্ছে এগুলো করতে আসবে, তাহলে তো মোটামুটি ভালোভাবে বুঝবা। বুঝো না? কারণ হচ্ছে এখন তো এই ছোট ক্লাসের মধ্যে পুরা 4টা 5টা চ্যাপ্টারের থিওরি একসাথে বোঝানো যাবে না, চ্যাপ্টার তো অনেক বড়। হ্যাঁ, তো সবগুলো থিওরি একসাথে বোঝানো যাবে না। তাহলে আমার এখানে ওই যে এখানে কি আছে দেখো, আহ সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, এটা তো আমরা জানি। সোজাসুজি নদী পারাপার, নদী পারাপার মানে tan থিটার ভ্যালু 0, এখান থেকে তো আসে না, কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। আর যে কোনো ভাবে নদী পারাপার হওয়ার সময় টি ইকুয়ালস টু ডি বাই বি সাইন আলফা, টি ইকুয়ালস টু ডি বাই বি সাইন আলফা, এগুলো সব জানি আমরা, ঠিক আছে? ওকে ফাইন। এই যে আচ্ছা দেখো, ওই যে বৃষ্টির সময়, হ্যাঁ, বৃষ্টির সময় দেখবা কি আহ এটা হচ্ছে থিটা হচ্ছে উলম্বের সাথে কোণ ট্যান থিটা। এটা একজন মানুষ যে থিটা কোণে ছাতা ধরছে, থিটা কোণে ছাতা ধরছে, থিটা টাকার সাথে উলম্বের সাথে, এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে উলম্ব। উলম্বের সাথে কোণ যদি থিটা হয়, তাহলে উপরে হবে লুকের বেগ, উপরে হবে লুকের বেগ, নিচে হবে কি বৃষ্টির বেগ, নিচে হবে কিসের বেগ, বৃষ্টির বেগ। টেন থিটা ইকুয়ালস টু লোকের বেগ বাই বৃষ্টির বেগ। থিটা কিসের সাথে হলে, উলম্বের সাথে। থিটা কিসের সাথে, অবভিয়াসলি উলম্বের সাথে। উলম্ব মানে কোনটা, এই যে এই লম্বা লম্বা রেখা এর সাথে। থিটা হবে ছাতার কোণ হবে এর সাথে, এর সাথে নিচেরটার সাথে না, এর সাথে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উলম্বের সাথে কোণ, এটা তার সাথে কোণ, উলম্বের সাথে কোণ। ঠিক আছে, এটা কার সাথে কোণ, উলম্বের সাথে। ওকে, দ্যাটস রাইট, ফাইন। তারপর হচ্ছে আমরা এগুলো লাগবে না, এগুলো দরকার নেই। ওই যে এটাও তো জানো, লন রোলার একটা, তা মোটামুটি বলছিলাম লন রোলার টানা ভালো নাকি ঠেলা ভালো। যখন টানবা, হ্যাঁ, যখন তুমি টানতেছো টানতেছো মানে এদিকে টানতেছো, এই যে পুল করতেছো টানতেছো, তাহলে তোমার ভর, ওর ওজন কাজ করতেছে নিচের দিকে, ঠিক আছে? তোমার এই এফ বলে টানতেছো, এফ বলের একটার কস্থিত অংশ সামনের দিকে নিয়ে যাচ্ছে, সাইন থিটা অংশ উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো তোমার কাছে আপাতত মনে হবে কি ডাব্লিউ মাইনাস, ডাব্লিউ উপরের দিকে, সরি, ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে তার ওজন, তোমার যে বল দিচ্ছ তার সাইন থিটা অংশটা কাজ করতেছে উপরের দিকে। এই জন্য তোমার কাছে অনুভূত হবে হচ্ছে এফ মাইনাস ডাব্লিউ সাইন থিটা, যেহেতু দুইটা দুই দিক আছে, তাহলে এটা মোটামুটি সহজ হবে একটা অপরটাকে নাকচ করে দেবে। যখন তুমি ঠেলবা, ঠেললে হচ্ছে এফ বল দিচ্ছ এদিকে, এফ বল দিচ্ছ এদিকে, যার কস্থিত অংশ এদিকে কাজ করতেছে এফ কস্থিটা, আর নিচের দিকে কাজ করতেছে কি এফ সাইন থিটা, আর তোমার ওজনও কাজ করতেছে নিচের দিকে, তাহলে নিচের দিকে আলটিমেটলি টোটাল ওজন, টোটাল কাজ কি হবে, টোটাল হবে কি ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। তোমার কাছে জিনিসটা ভারী মনে হবে, ওজন বেড়ে যাবে, সেজন্য তোমার কাছে দুইটা একসাথে অ্যাড হচ্ছে, নিচের দিকে গেলে এফ সাইন থিটার সাথে ডাব্লিউ অ্যাড হচ্ছে, সেজন্য হচ্ছে তোমার কঠিন মনে হবে। যখন তুমি টানবা, টানার সময় তোমার এফ সাইন থিটা তো উপরের দিকে, ডাব্লিউ টা নিচের দিকে, না ডাব্লিউ তো অলওয়েজ নিচের দিকে, ডাব্লিউ এখানের জন্য হোক এখানের জন্য হোক সবসময় নিচের দিকে। কিন্তু যখন তুমি টানবা তখন এফ সাইন থিটা উপরে থাকবে, যখন তুমি ঠেলবা তখন এফ সাইন থিটা নিচে থাকবে। তো এই ক্ষেত্রে দুইটা একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড, আর এক্ষেত্রে বিয়োগ হচ্ছে। এই কারণে এটা হচ্ছে মোটামুটি সহজ, তাহলে হচ্ছে টানাটা মোটামুটি সহজ। এটা হচ্ছে খ নাম্বারেও আসে, এমসিকিউ তো আসে, ঠিক আছে? এমসিকিউ তে এটা আসে, টানার সময় ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, তুমি বলবে টানার সময় কত ওজন অনুভব হবে, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। খেলার সময় কত ওজন অনুভব হবে, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। এটা একটু কঠিন মনে হয়, সেটা একটু মনে রাখবা। মনে রাখলে ঠেলাতে ঠ, কঠিনে ঠ, এই জিনিসটা মনে রাখতে পারো, খেলাতে ঠ, কঠিনে ঠ, সেটা। এটা লাগবে না আপাতত। আচ্ছা দেখো, ডট গুণফল আর ক্রস গুণফলের এই জিনিসগুলো একটু দেখো। এটা ডট,
ঠিক আছে, ডট। ডটের মধ্যে দেখো আই ডট আই 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 মানে এগুলো তো প্রত্যেকটা একক ভেক্টর, তাই না? এখন একক ভেক্টর হইলে একক ভেক্টরের মান তো এক। ঠিক আছে, একক ভেক্টরের মান এক, তাহলে আই এর মান হবে ওয়ান, আর এ আই এর মান হবে ওয়ান। ঠিক আছে, ওয়ান কস, হ্যাঁ, ওই মান এ এ ডট বি মানে কি, এ বি কস থিটা না? কস থিটা, তাহলে আই এবং আই এর মধ্যবর্তী দূরত্ব কত? মানে মধ্যবর্তী কোণ কত? আই মানে এক্স অক্ষ, আর এ আই মানেও এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ আর এক্স অক্ষের মাঝখানে কোন অবশ্যই 0 ডিগ্রি। কস জিরোতে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে আনসার হচ্ছে ওয়ান। তাহলে আই এর সাথে আই ডট করো, জে এর সাথে জে ডট করো, কে এর সাথে কে ডট করো, সব সময় মান কত আসবে? ওয়ান আসবে। কিন্তু যখন আই এর সাথে জে ডট করতে যাবা, আই এর মানও ওয়ান, জে এর মানও ওয়ান, কস তাদের মধ্যবর্তী কোণ, তার মানে আই এবং জে এর মধ্যবর্তী কোণ। আই আই হচ্ছে এক্স অক্ষ, যে হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি বসালে কস 90 ডিগ্রির মান কত? জিরো। ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু জিরো, তার মানে জিরো। আই এর সাথে জে 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 ডট করো, কে এর সাথে আই ডট করো, জে এর সাথে কে ডট করো, যে সাথে আই, তুমি যেটাই ডট করো না কেন, দুটা ভিন্ন ভিন্ন দুটো ডট করলে তাদের মান কত হবে? জিরো হবে। তাদের মান কত হবে? জিরো হবে, যেহেতু কস 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এ ডট বি যদি আমরা জেনারেলি জিরো হয়, সেটা পরস্পর লম্ব হয়, সেটা আমরা জানি। এটা ভেক্টর রাশি, ডট মান যদি জিরো হয় তাহলে হচ্ছে পরস্পর লম্ব হয়। আচ্ছা, এখন ক্রস গুণফলের ক্ষেত্রে আসো। ক্রস গুণফলের ক্ষেত্রে আবার এই সাইন কস না, ক্রস গুণফলের ক্ষেত্রে এ ক্রস বি ক্রস হচ্ছে এবি সাইন থিটা। ঠিক আছে, ক্রস যদি করো আই ক্রস আই, হ্যাঁ, আই এর মান হচ্ছে ওয়ান, হ্যাঁ, আবার আরেকটা আই এর মান হচ্ছে ওয়ান। এখানে আই, আই এবং আয়ের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান তো জিরো, তাহলে আলটিমেটলি কত হয়? জিরো। কত হয়? জিরো। কিন্তু কিন্তু তুমি যখন ক্রস করতে যাওয়া, ক্রস করতে গেলে আরেক ঝামেলা। মানে তখন মানে সেম দুইটা জিনিস ক্রস করলে তো জিরো হয়, কিন্তু এখানে সেম দুইটা জিনিস ডট করলে ওয়ান হয়। কিন্তু এখানে যদি ক্রস করতে যাও, আই ক্রস জে এটা করতে যাও, এই আই এর মান ওয়ান, এই জে এর মান ওয়ান, কিন্তু সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি অবভিয়াসলি। কিন্তু ইটা একটা আছে না, ইটা, এটার দিক কি হয়, আই থেকে যে বরাবর একটা স্ক্রু ঘুরাইলে তার লম্বা বরাবর হয়। ওই যে ডান হাতে স্ক্রু নিয়ম, আই থেকে যে বরাবর আঙ্গুল গুলো ঘুরাইলে বুড়ো আঙ্গুল যেদিকে সেদিকে, তাহলে তাদের লম্ব দিক হবে বেশি। আই এবং জে এর লম্ব দিক কি? অবশ্যই কে। আই এবং জে এর লম্ব দিক কি রে? কে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটার অ্যান্সার হবে কি? কে। অ্যান্সার কত হবে? এটার মান তো টোটাল মান তো ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এটার মান হচ্ছে কে, ওয়ান ইন্টু কে মানে কে। আচ্ছা, হোয়াট, তুমি এতটুকু মনে রাখার দরকার নেই, তুই জাস্ট মনে এই বৃত্তটা মনে রাখবা। ক্রস গুণফলের ক্ষেত্রে জাস্ট এই বৃত্তটা মনে রাখবা। ঠিক আছে, এর ভিতরে আই জে কে এটা মনে রাখবা, সিকোয়েন্স এটা তো অবশ্যই মনে থাকবে। আই জে কে, আই জে কে, অর্থাৎ আই, আই জে কে, আই জে কে, এই ভিতরে মনে রাখবা আই জে কে। আই এর সাথে জে গুণ করাইলে কে, আই এর সাথে জে ক্রস গুণ করাইলে কি হয়? কে। কে এর সাথে আই গুণ করাইলে জে, আই এর সাথে জে গুণ করাইলে কে। কিন্তু কিন্তু তুমি যদি এরকম করাও, উল্টা করাও, উল্টা, আই জে কে মানে জে এর সাথে আই গুণ করাও, জে এর সাথে যদি আই গুণ করা হয় তাহলে তো উল্টা হয়ে যাচ্ছে, জে কস আই। এক্ষেত্রে যদি গুণ করো তাহলে হবে মাইনাস কে দিতে হবে। কত দিতে হবে? মাইনাস কে দিতে হবে, যেহেতু উল্টা দিকে আসতেছে। জেনারেল সিকোয়েন্স কি? আই জে কে, তাই না? তুমি যদি আই এর সাথে জে গুণ করো তাহলে কে হবে, বাট জে এর সাথে আই গুণ করলে কত দিতে হবে? মাইনাস কে। সেম ভাবে দেখো, সেম ভাবে দেখো, আই এর সাথে জে গুণ করলে কে, বাট জে এর সাথে আই গুণ করলে মাইনাস কে। আবার জে এর সাথে কে গুণ করাইলে জে কে, তাহলে জে এর সাথে কে সিরিয়াল আছে তাহলে আই, বাট কে এর সাথে জে করাইলে উল্টা, উল্টা, কে এর সাথে যে মানে উল্টা, তাই মাইনাস আই। ওকে, এইভাবে দিয়ে দিয়ে ম্যাম সিকে গুলো পারে যাওয়া, আশা করি। এই বৃত্তটা মনে রাখবা, আই জে কে, আই এর সাথে জে, জে এর সাথে কে। ঠিক আছে, জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই জিনিসটা এমসিকিউ এর ক্ষেত্রে আসে মোটামুটি আর কি। বুঝছো? এই জিনিসটা একটু এমসিকিউ এর ক্ষেত্রে আসে, তাহলে সিরিয়াল দেখবা, সিরিয়াল, এই যে দেখো, মানে মাইনাসটা এখানে দেওয়া যে কথা, ওইটিকে দেওয়া একই কথা আর কি, কি এর পাশে দেওয়া। দেখো কে এর সাথে আই গুণ করবো, কে, তারপর আই, ওকে ফাইন, সিরিয়ালে আছে সেজন্য যে, বাট আই এর সাথে যখন কে গুণ করতেছো, উল্টা হয়ে গেছে, উল্টা, উল্টা হয়ে গেছে, তাহলে উল্টা যেহেতু হয়ে গেছে সেজন্য হচ্ছে মাইনাস জে। এটা মনে রাখবা। আমরা জানি ক্রস গুণফল জিরো হলে সমান্তরাল, আর এ ডট বি ক্রস সি হলে তিনটি ভেক্টর একই সমতুল্য, সেটা তো আমরা জানি। দুইটি ভেক্টর গুণ করার পর বি ক্রস সি, এটা করার পর এটার সাথে এ ভেক্টরকে যদি ডট করায়, তাহলে যেটা যদি জিরো ভেক্টর আসে তাহলে হচ্ছে আমার কত? এটা হচ্ছে সমতুল্য ভেক্টর, তিনটাকে জন্য সমতুল্য। ওকে ফাইন। তাহলে দেখো এই যে ত্রিভুজের এই যে জ্ঞানমূলক কথাগুলো আসছে, দুটি সামান্তরিকের সন্নিহিত বাহু এ ক্রস বি এর মান, দুটি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে, দুটি কর্ণ দেওয়া থাকলে তো ক্ষেত্রে হল হাফ ইন্টু এ ক্রস বি এর মান, এই যে। তারপর দুটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, ত্রিভুজের ক্ষেত্রফল এটা তো দেওয়া আছে মোটামুটি, ঠিক আছে সূত্রগুলো। আচ্ছা,
ওই ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কার্ল কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এগুলো কি অবস্থা? কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের মধ্যে দেখো, এখানে ডাইভারজেন্স মানে হচ্ছে ডাইভারজেন্স, এখানে ডট নামক কথা লেখা আছে, ডট কথা। ঠিক আছে, ডাইভারজেন্স মানে ডট, তাহলে নেবলার সাথে যে কোনো একটা ফ্যাক্টর আসে ডট গুণফলটা হচ্ছে ডাইভারজেন্স বলা হয়। তারপর হচ্ছে এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে, স্থানাঙ্কের উপর নির্ভর করে, যেদিকে পরিবর্তন সেদিকে। ডাইভারজেন্স পজিটিভ হলে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়, এটা মনে রাখবা। ডাইভারজেন্স পজিটিভ, এটা একটা বললা, ডাইভারজেন্স পজিটিভ মানে কি? এদিকে বাইরে, বাইরে, এটা হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ, এটা পজিটিভ ডাইভারজেন্স। তাহলে কোনো একটা বস্তুকে বাইরের দিকে তুমি টানতেছো, এই বস্তুটাকে তুমি বাইরের দিকে টানতেছো, তার আয়তন অবশ্যই কি হবে? বৃদ্ধি পাবে। একটা জিনিস কথা রাখবা, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কি পায়? হ্রাস পায়, সিম্পল। ডাইভারজেন্স নেগেটিভ মানে কি? ডাইভারজেন্স নেগেটিভ, এটা মানে কি? ডাইভারজেন্স নেগেটিভ মানে হচ্ছে একটা বস্তুকে ভিতর দিকে পুশ করতেছো, চাপ চাপ দিচ্ছ, ভিতর দিকে চাপ দাও, তাহলে অবশ্যই আয়তন কমে যাবে, ছোট হবে, তাহলে হচ্ছে আয়তন হ্রাস পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, ডাইভারজেন্স সমষ্টি আয়তন, ডাইভারজেন্স সমষ্টি আয়তন, তাহলে ডাইভারজেন্স যত পজিটিভ হলে আয়তন বৃদ্ধি পায়, ডাইভারজেন্স নেগেটিভ হলে আয়তন হ্রাস পায়, এটা মনে রাখবা। ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েড, এই লাইনটা বেশি বেশি মনে রাখবা। ঠিক আছে, এই যে ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হবে। ডাইভারজেন্স মানে কি? নেবলা, নেবলা মানে কি? ডিডি এক্স অফ আই প্লাস ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড অফ কে। এই যে এটা, এটার সাথে যদি অন্য একটা রাশির যদি ডট গুণফল করো, ডট গুণফল যদি শূন্য হয়, ডট গুণফল যদি কি হয়? শূন্য হয়, তাহলে হচ্ছে কি হবে? সলিনয়েডাল হবে। হবে, ওকে, সলিনয়েডাল হবে, বুঝছো? ডাইভারজেন্স গেল। তারপর হচ্ছে মোটামুটি ওই যে কার, কার্ল দেখো, কার্ল মানে হচ্ছে ক্রস, এখানের মধ্যে লেখা আছে কার্ল, ক্রস। কার্ল মানে কি? ক্রস গুণফল, দুটো ভেক্টর রাশির ক্রস গুণফল হচ্ছে কার্ল বোঝায়। কার্ল মানে নেবলার সাথে কোনো একটা যে কোনো ভেক্টর রাশির ক্রস গুণফল বলা হয়, কার্ল বোঝায়। ঠিক আছে, কাল সবসময় লম্ব দিক বরাবর কাজ করে, কালের মান কৌণিক বেগের মান হয়, কালের মান কৌণিক বেগের মান হয়। হচ্ছে কার্ল হচ্ছে ঘূর্ণন নির্দেশ করে, কালকে নির্দেশ করে রে, ঘূর্ণন নির্দেশ করে। ঠিক আছে, ওকে। তো মনে রাখতে হবে, এই যে কার্ল শূন্য হলো অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, কাল শূন্য হলে কি? অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, এই জিনিসটা মনে রাখবো। এটা সিকিউর জন্য কাজে লাগে যে এটা ঘূর্ণনশীল অঘূর্ণনশীল কিনা ব্যাখ্যা করো। কাল শূন্য হলে কি? অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। এটা জানো, চালিয়ে দেবো। দেখুন, এখানে বলছে অক্ষর দিয়ে ভেক্টর প্রকাশের রূপ নয় কোনটি? কোনটা হবে? এখানে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, দুটোই হবে। ফাইন। নিচের কোনটি ভেক্টর রাশির বিয়োজন সূত্র নয়? এটা লাগবে না। কোনটি সমান্তরাল সূত্র, সাধারণ সূত্র, সূত্র, বিয়োজন সূত্র নয়, অবশ্যই মুখস্থ এগুলো লাগবে। আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে এ বি সি ডি, অ্যান্সার বলছে কি দেখো, এও জানি আমি, বিও ঠিক জানি, সিও ঠিক জানি, বাট ডি তো এরকম প্রকাশ করে না। হ্যাঁ, আমরা চারটা নিয়ম জানি। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে ভেক্টর প্রকাশ করা হয়, একটা হচ্ছে এভাবে উপরে, একটা হচ্ছে উপরে জাস্ট বার, একটা হচ্ছে নিচে জাস্ট বার, একটা হচ্ছে এরকম একটা বোল্ড করে দেয়, বোল্ড করে দেয়। চারটা প্রকাশ জানি না আমরা, এই চারটা। তাহলে চারটার মধ্যে তিনটে এটা আছে, বাট এটা তো প্রকাশ না, এটা জাস্ট মান নির্দেশ করে, এটাকে নির্দেশ করে ভেক্টর রাশির মান। দেখবা কোনো সময় যদি মান প্রকাশ করতে হয় কোনো একটা ভেক্টর রাশির, দুই ভাই এরকম কিছু হয় থাকে, এগুলোকে ভেক্টর রাশি প্রকাশ, এটা ভেক্টর রাশি, জাস্ট এটাই ভেক্টর রাশির মানটা প্রকাশ করে। এই তিনটা কি করে? এ বি সি তিনটা ভেক্টর রাশিকে প্রকাশ করে, আর ডি নাম্বার যে অপশনটা আছে সেটা মানকে প্রকাশ করে। ঠিক আছে, বলছে ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, ভেক্টরের কোন ভেক্টরের কি নয়? দিক নির্দিষ্ট নয়। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে একটা কোন কোন ভেক্টর, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এর কোনো দিক আছে? এটা ডান দিকে না বাম দিকে না উপরে না নিচে, এটা শূন্য ভেক্টরের কি নয়? দিক নির্দিষ্ট নয়। ঠিক আছে, নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ না, কোনটা ভেক্টরের প্রকারভেদ না, এরকম ঋণাত্মক ভেক্টর আছে তার মানে যেটার মান বিপরীত, সমতুল্য ভেক্টর মানে একই তলে আছে সেরকম, সমান ভেক্টর আছে বাট ধন নামক কোনো ভেক্টর নাই। ঠিক আছে, সে কারণে এটা হচ্ছে কি ভেক্টর প্রকাশ আছে। এ ভেক্টরের দিকে একক ভেক্টর এ হলে, এ ভেক্টরের দিকে একক ভেক্টর এ হলে এ, আচ্ছা একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা না। হ্যাঁ, এটা হচ্ছে এ একটা ভেক্টর, আর এটা হচ্ছে তার মান, একে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়? একক ভেক্টর।
এ এর দিকে একক ভেক্টর যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে ছোট এ এর মান, ছোট এ টু বি, এ টু বি, ছোট এ টু বি দেওয়া মানে হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, তো একক ভেক্টরের মান হচ্ছে এটা, কোনো একটা ভেক্টর আসে অর্থাৎ এ ভেক্টরকে, বড় এ ভেক্টরকে বড় এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ছোট এ ভেক্টর অর্থাৎ একক ভেক্টরটা পাওয়া যায়। ওকে, বলছে কি সমান ভেক্টরের সম্পর্ক সঠিক নয় কোনটি? সমান ভেক্টরের সম্পর্ক, সমান ভেক্টর সবসময় সমজাতীয় হবে, এটা কনফার্ম। বিন্দুর অবস্থানের উপর নির্ভর করবে না, এর একই দিকে নির্দেশ করে, সেটা ঠিক। দুটি সমান্তরাল রেখা বোঝানো হয়, এটাও ঠিক, সমান্তরাল মানে সমান্তরাল হইতে পারে, এটা পরস্পর সমান হইতে পারে, এটার দৈর্ঘ্য যতটুকু এর দৈর্ঘ্য ততটুকু। কিন্তু বিন্দু অবস্থানের উপর নির্ভর করে না, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, তো যেখানে থাকুক, একটা বাংলাদেশে আছে একটা ইন্ডিয়াতে আছে, দুটোটা সমান হইতেই পারে। হ্যাঁ, ওটা অবস্থানের উপর ডিপেন্ড করে না, কখনো নির্ভর করে না, তাহলে এটা সঠিক না। ঠিক আছে, ওকে। ফাইভ আই হলে বিপ্রতীক, এই যে যেটা বিপ্রতীক ভেক্টর কিভাবে নির্ণয়, বিপ্রতীক ভেক্টর মানে হচ্ছে জাস্ট মান যেটা আছে মানটা উল্টাই দেওয়া, মান যেটা আছে সেটা কি করে দেওয়া, উল্টাই দেওয়া। ফাইভ মান আছে না, 1/5 আই, এটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। ঠিক আছে, ভেক্টর প্রতীক ভেক্টর, তো মান যেটা আছে মানটাকে জাস্ট কি করবা, উল্টাই দিবা। হ্যাঁ, যদি এখন বলো তো -9j, এটার বিপরীত ভেক্টর কি হবে, -9j এর মান বিপরীত ভেক্টর কি হবে, -1/9j। ওকে, এটা হবে তার বিপরীত ভেক্টর, বুঝছো? এর মানটাকে কি করবা, উল্টাই দিবা। নিচের কোনটি স্কেলার রাশি ও ভবের সব প্রিয়তম, ভবের সব প্রিয়তম, ওই যে প্রাবল্য, ভরবেগ, বেগ সব আছে, কিন্তু এই যে বিভবটা নেই, দ্যাটস ইট। ওকে, নিচের কোনটি বিনিময় সূত্র, বিনিময় সূত্র মানে একটার সাথে একটা বিনিময় করবে, একটার সাথে একটা কি করবে, বিনিময় করবে। তো পি প্লাস কিউ, কিউ প্লাস পি, কিউ প্লাস পি বিনিময় করতেছে না একটার সাথে একটা, এটা হচ্ছে গুণ সূত্র, গুণন, বিভাজন। ওকে ওকে ভাগ করে দিছে, পি এর সাথে কিউ কে কিউর সাথে ভাগ করে দিছে। ঠিক আছে, আর এটা হচ্ছে বিনিময়, পিউ কে কিউর জায়গায় পি কে কিউর জায়গায়, সেটা হচ্ছে বিনিময় সূত্র, সেটা হচ্ছে পি। ওকে, ফাইন। এখান থেকে এদিকে নিচের কোনটি ফ্যাক্টরের বিয়োজন সূত্র নয়, সমান্তরাল সূত্র, ওগুলো ওগুলো মুখস্থ করা হয়। বিয়োজন সূত্র নয় হচ্ছে সমান্তরাল সূত্র, কিন্তু বিয়োজন সূত্র কোনগুলা, সাধারণ সূত্র, মানে একটা এমসিকিউ থেকে তোমাকে এমন ভাবে করতে হবে যে অপশন অনুসারে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এমন কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি বিয়োজন সূত্র, তখন এই তিনটা অপশন থেকে যে কোনো একটা দেখলে ওটা দাগাবা। ঠিক আছে, এখানে শুধু বিয়োজন সূত্র নয় কোনটা, সমান্তরাল সূত্র, বাট সাধারণ সূত্র বিয়োজন সূত্র, সামান্তরিক সূত্র বিয়োজন সূত্র, উপাংশ সূত্র কি সূত্র, বিয়োজন সূত্র, বাট সমান্তরাল সূত্র কি নয়, বিয়োজন সূত্র নয়। এখান থেকে এভাবে কি করবো, মুখস্থ করবো। আচ্ছা দেখো, তখন বলছে কি, তোমার কাছে দেখেন ক্যালকুলেটর আছে, সমস্যা নেই। আহ দুটি ভেক্টর 20 নিউটন এবং 60 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে লব্ধির মান কত, তাহলে ইজি, রুট ওভার 20² প্লাস 60² প্লাস 2 × 20 × 30 60 কস কত ডিগ্রি রে, 30 ডিগ্রি। ওকে, সেটা ক্যালকুলেটারে বসাইলে অ্যান্সার এটা চলে আসবে। ওকে, পি² প্লাস কিউ² প্লাস 2 PQ কস আলফা, মেডিকেল আসছে তখন মোটামুটি হাতে ক্যালকুলেশন করে গেছিল, করতে পারবে এগুলো, করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, দুটি ভেক্টরের সমষ্টি ও পার্থক্যের মান একই হয় তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি। সমষ্টি ও পার্থক্যের মান একই হয় তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি, সেটা মনে রাখবা। দুটি ভেক্টরের সমষ্টি, যোগফল এবং বিয়োগফলের মান কত একই হলে তখন কি হবে, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে, সেটা তো প্রিটি অবভিয়াস। হ্যাঁ, যোগফল ও বিয়োগফলের মান একই হলে তখন 90 ডিগ্রি হবে। আচ্ছা, ভেক্টর দুই সমান্তরাল হলে এ এর মান কত, ভেক্টর দুই কি হলে সমান্তরাল হলে এ এর মান কত? তো আমরা সমান্তরাল একক ভেক্টরের জন্য কি জানি, এ ক্রস বি ইকুয়ালস টু 0, এটা জানি না, বাট এটা এমসিকিউ অনেক বড়, এটা তো ক্রস গুণফল করা, এটা তো সিকিউর জন্য করবো আমরা, সিকিউর জন্য করে এখান থেকে আননোন এ আছে এ বের করবো, বাট এখানে কি করবো, যে সহগের অনুপাত করবো, সহগের অনুপাত গুলো পরস্পর সমান, সহগের অনুপাত, এখানে আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ এ, লিখতে হবে 2/a, এখানে আয়ের সহগ 3, জে এর সহগ 3, এখানে জে এর সহগ 6, হচ্ছে 3/6, এটা দিলে চলবে। দেখো তো আর গুণন করো, আর গুণন করলে 3a ইকুয়ালস টু 6×2 = 12, মানে a ইকুয়ালস টু হচ্ছে 6 × 2 ÷ 3, কাটাকাটি করলে 2, কত 4, 4 আসে যে 4, 4, 4। ঠিক আছে, তো সমান্তরাল বললে কি করবা, সমান্তরাল বললে কি করবা, সহগের অনুপাত করবে, সমান্তরাল বললে সহগ। আচ্ছা, যদি বলতো লম্ব, তাহলে ডট করতে, তাহলে কি হতো, ডট করতে, তাহলে কি হতো, 2 এর সাথে a গুণ, তার মানে 2a,
থ্রির সাথে সি গুণ, তাহলে 318, লম্বের জন্য আর কি, হ্যাঁ, 318। এই -1 এর সাথে -2 গুণ হবে +2, সমান 0, তাহলে আলটিমেটলি কত হবে? 20। এর বেলা হবে -10। ঠিক আছে, -10 হলে তখন পরস্পর লম্ব হইতো আর কি। আর সমান্তরাল হইলে কি করবা? সহগের অনুপাত করবা। লম্ব হইলে কি করবা? Okay? এই যে মেডিকেল আসছে 1992-91 সালে, তোমার এই কোশ্চেনটা কি বলছিলাম? কঠিন, কঠিন মানে কঠিন, ঠেলা, ঠেলা কঠিন, ঠিক আছে। ঠেলা, এখানে ঠেলার চেয়ে টানা সহজ, হ্যাঁ এই যে টানা সহজ। 4 নম্বর কোশ্চেনটাই টানা সহজ, ঠিক আছে, এটাই। আচ্ছা, তাহলে বলছে কি, খাড়া ভাবে প্রতিটা বৃষ্টির সামনে এক ব্যক্তি সমতল রেখে দৌড়াচ্ছে, বৃষ্টি হাত উলম্বের সাথে কত কোণ? উলম্বের সাথে কোণ বলছে না, তাহলে tan θ ইকুয়ালস টু লোক বাই বৃষ্টি বলছি না, লোক বাই বৃষ্টি। তাহলে লোক বলছে কি, বৃষ্টি, বৃষ্টির সমান বেগের মানে সমান বেগ, তাহলে লোকের বেগ আর বৃষ্টির বেগ পরস্পর সমান। লোকের বেগ যদি ভি হয়, বৃষ্টির বেগ ভি, তাহলে কাটাকাটি গেলে কত আসে? 1। তাহলে tan θ ভ্যালু কত? 1। তাহলে থিটার ভ্যালু কত হবে? 45 ডিগ্রি হবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার, 45 ডিগ্রি। এখন বলছে দেখো, এ ও বি এর দুটি ভেক্টর এ এবং বি এর মান যথাক্রমে 5 একক এবং 6 একক, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এ ক্রস বি এর মান কত? তাহলে এটা সেম, এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা, এ বি সাইন 60 ডিগ্রি, না ক্রস গুণফলের মান, মান চাইছে তোমার, বিট চাই নাই, মান চাইছে। মান, তাহলে মান দিয়ে দেবা, 5 6 30, 30 ইন্টু সাইন 60 ভ্যালু হচ্ছে √3 বাই 2, তার মানে হচ্ছে 15√3। 15√3 আনসার হচ্ছে গো। আচ্ছা, দেখো, আহ কত কোণে নৌকা চালালে অপরটি ঠিক সোজাসুজি পৌঁছাবে? ঠিক সোজাসুজি পৌঁছানোর জন্য থিটা ইকুয়ালস টু কি, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ কত? 5, cos ইনভার্স -5 বাই ভি কত? 10। আমরা তো জানি এই দ্বিগুণ হলে সবসময় 120 হয়। দ্বিগুণ 5 10 8 16 3 4 3 6, সবসময় যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে সবসময় কত থাকে? 120 ডিগ্রি কোণ থাকে। শর্টকাট টুল, ঠিক আছে, 120 ডিগ্রি মুখস্থ বসাইতে পারিস। ভেক্টর থেকে কয়েকটা এমসিকিউ দেখে ফেললাম, আমরা আরো দেখবো সামনে। স্টিল কয়েকটা দেখলাম আর কি, মোটামুটি ঠিক আছে, আই থিঙ্ক বস। ওকে, একটু দেখতে পারো চাইলে তুমি, কোনো মতে দেখে চলে যাওয়া। এটা তো নাই, এটা আছে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে ইয়া নিউটনিয়ান বলবিদ্যা। এখন নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে কি বল নিয়ে আলোচনা, এফ, বল নিয়ে আলোচনা করছে। তো এখন দেখো, বলছে কি, ঘাত বল আর বলের ঘাতের মধ্যে পার্থক্য। বলের ঘাত মানে বল এবং তার ক্রিয়াকালের গুণফল। তার মানে বলের ঘাত এফ টি, যে ইকুয়ালস টু কি, বলের ঘাত যে ইকুয়ালস টু এফ টি, এফ ইন্টু টি, হ্যাঁ, এটা হচ্ছে তার বলের ঘাত যে ইকুয়ালস টু এফ টি। আর ঘাত বল কি? ঘাত বল মানে খুব বৃহৎ মানের বল একটি অল্প সময় ধরে স্থায়ী হলো। ধরো টেনিস বল খেলতেছে না, কেউ টেনিস বল খেলতেছে, তাহলে টেনিস বলটা খুব, আর তুমি ব্যাডমিন্টন খেলতেছো, তো ব্যাডমিন্টনের শাটলটা একটু করে তোমার ব্যাডমিন্টন র্যাকেটের গায়ে টাচ করার সাথে সাথে চলে যায়, দৌড়ে চলে যায়। তাহলে বৃহৎ মানের একটি বল খুব অল্প সময়ের জন্য যদি একটা জায়গায় কাজ করে, তাকে বলা হয় বলের ঘাত, ঘাত বল। আর বলের ঘাত হচ্ছে বল এবং তার সঙ্গে ক্রিয়াকলাপ বলা হয় কি, বলের ঘাত। বলের ঘাত দেখো, বলের ঘাত তার ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বলের ঘাত এফ টি ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ, এটা সমান বলের ঘাত। ওকে,
এটার মাত্রা mlt ইনভার্স 2, এটার মাত্রা হচ্ছে mlt ইনভার্স 1। দেখবা বলের ঘাত মানে কি, এফ এর সাথে টি এর গুণফল, এখান থেকে মাত্রা বের করবা কি। আর ঘাত বল মানেই বল, ঘাত বল মানে কি বল। আর বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি ভরবেগের পরিবর্তনকে বোঝায়। ঘাত বল মানে কাকে বোঝায়, বলকে বোঝায়। আর বলের ঘাত মানে কি বোঝায়, ভরবেগের পরিবর্তনকে। ঠিক আছে। আর আমরা জানি বল হচ্ছে চারটা, বলবো এটাকে চারটা। আর হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ-চুম্বক বল, সবল নিউক্লিয় বল। তাদের শক্তি মাত্রা এইভাবে এই লাইন বরাবর বাড়ে। মহাকর্ষ বল সবচাইতে কম, দুর্বল নিউক্লিয় একটু বেশি, তাড়িৎ-চুম্বক বল একটু বেশি, এবং সবল নিউক্লিয় আর একটু বেশি মোটামুটি। এবং মহাকর্ষ বল সৃষ্টির জন্য গ্রাভিটন নামক কণার জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য বোসন আর নিউট্রিনো কণা দায়ী। তারপর তাড়িৎ-চুম্বক বল সৃষ্টির জন্য ফোটন দায়ী। আর সবল নিউক্লিয় বলের জন্য মেসন আর গ্লুয়ন দায়ী। এটা একটু দেখবা, এই জিনিসগুলো লাগে আর কি। এই যে সবলতার ক্রম দেওয়া আছে এই যে এখানে। ঠিক আছে, সবলতার ক্রম আচ্ছা। নিউটনের গতিসূত্র তিনটা আছে, আছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র আমরা জানি। প্রথম সূত্র থেকে জড়তা ও বলের সংজ্ঞা পাওয়া যায়, দ্বিতীয় গুলো লাগবে না whatever। এই যে রকেটের গতি জিনিসপাতি গুলো আমরা জানি। এই হচ্ছে রকেটের ত্বরণ। আর রকেটের ত্বরণের এর আমরা জানি আসলে সূত্রটা কি, এফ এ ইকুয়াল টু হচ্ছে 1/m জ্বালানির ভর ইন্টু dm/dt ইন্টু হচ্ছে ভিআর। এটা তো জানি না, রকেটের ব্যাগের সাথে যদি dm/dt মানে জ্বালানি নির্গমনের হার 1/m গুণ করলে কি আসে, রকেটের ত্বরণটা চলে আসে। মোটামুটি এটা জানি আমরা। তারপরে বলটাও জানি। যদি হয় ওই যে লব্ধি বল যদি থাকে, তাহলে এর সাথে হচ্ছে বেগ করতে হয় 1/m মাইনাস dm/dt ভিআর। জি থেকে বিয়োগ করতে হয় জি মাইনাস এটা, কোনো উড্ডয়ন করার স্থানে সেটা। এই ধরনের জিনিস আর কি। আর এটার সাথে বল গুণ করলে তো আমার হয়ে যায়, ভর গুণ করলে বল চলে আসে। আচ্ছা, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কয়ার। আর গুণফল চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু হচ্ছে √I/m। চক্রগতির ব্যাসার্ধ এগুলো তো জানো আশা করি, এগুলো তো আর করা লাগবে না। ওকে, তাহলে তোমার এটা দেখো, আহ, একটা সরু সুষম দণ্ডের মধ্যবর্তী দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী, এর জন্য জড়তার ভ্রামক ml²। তো জড়তার ভ্রামক জানলে অবশ্যই চক্রগতির ব্যাসার্ধ পারবা। চক্রগতির ব্যাসার্ধ কি, কে ইকুয়াল টু হচ্ছে কি, কে ইকুয়াল টু কি I/√I/, তোমার কি I/m, এটা পারবা। তাহলে এটা বসাই দিলে আলটিমেটলি হয়ে যাবে ml²/12 হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে সুষম দণ্ডের, এটা হচ্ছে মধ্যবর্তী দিয়ে, এটা হচ্ছে দণ্ডের এক প্রান্ত দিয়ে যখন যাবে ml²/3, এটা মনে রাখবা। তারপর হচ্ছে বৃত্তাকার চাকতি হলে mr²/2। তারপর হচ্ছে নিরেট সিলিন্ডার হলো mr²/2 রাখতে হবে। তারপর লম্ব অক্ষ উপপাদ্য আছে। লম্ব অক্ষ উপপাদ্য বলছে কি, যে কোনো দুইটা অক্ষের সাপেক্ষে যদি আহ জড়তার ভ্রামকের যোগফল হবে তৃতীয় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এক্স অক্ষ আর অক্ষের সাপেক্ষে সেটা জেড অক্ষের সমান, অথবা জেড অক্ষের সাথে এক্স অক্ষের যে জড়তার ভ্রামক তাদের যোগফল হচ্ছে ওয়াই অক্ষের জড়তার ভ্রামকের সমান। এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে, কেন্দ্র দিয়ে যদি যায়, ভর কেন্দ্র দিয়ে তার ইয়ার সাথে mh², এগুলো আশা করি পড়ছো। আই ইকুয়াল টু হচ্ছে IG, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায়, প্লাস mh² হচ্ছে ভর ইন্টু এইচ মানে হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে দূরত্ব। এগুলো পড়ছো আশা করি, এগুলো আমি পড়াই না, তো অন্য স্যারে পড়াইছে বলছে এবং পারো সব এগুলা মোটামুটি। ঠিক আছে, এটা তো থাক, সূত্রগুলো দেখতেছি আর কি। টর্ক টর্ক টাও টর্ক টাও টাও ইকুয়াল টু আর ক্রস এফ। তার মানে কি, আর এফ সাইন থিটা, আর এফ কি সাইন থিটা, অর্থাৎ mr²ω। টর্ক টাও ইকুয়াল টু আলটিমেটলি mr²ω। এটা হচ্ছে টর্ক। এটার সাথে আরেকটা জিনিসের গন্ডগোল লাগে। এটার সাথে কি লাগে, আরেকটা জিনিসের গন্ডগোল লাগে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল সেটা এফ ইকুয়াল টু, সেটা হচ্ছে m ω²r। কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু m ω²r, বাট এটা হচ্ছে টাও ইকুয়াল টু mr²ω। স্কোয়ারটা একটা জায়গায়, একটা চার থেকে একটু হয়ে যায়, এই জন্য একটু গন্ডগোল লাগে, যে সেটা নিয়ে কেয়ারফুল থাকো। কেন্দ্রমুখী বলের জন্য m ω², আর হচ্ছে তোমার টর্কের জন্য m ω²ω। ওকে,
আচ্ছা, ওই যে ব্যাংকিং এর ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। আর জি হবে কি, ভি স্কোয়ার বাই আর জি, এটাই। হ্যাঁ, তারপর হচ্ছে মোটামুটি এই যে ভি ইকুয়ালস টু রুট ওভার মিউ ইন্টু আর জি, এটা আছে না, মিউ আর জি, এটা হচ্ছে সূত্রটা আছে। Okay. ওই যে লিফটের কিছু জিনিসপত্র আছে, আশা করছি থিওরি গুলো। লিফট যখন এ ত্বরণে উপরে ওঠে তখন তার লব্ধি বল এম জি প্লাস এ, যখন নিচে নামে তখন হচ্ছে এম জি মাইনাস, নিচে নামলে তো অবশ্যই হালকা অনুভব হয়। যখন স্থির থাকে তখন এম জি, যখন লিফট ছিঁড়ে যায় বা বাধা পড়তে থাকে তখন জিরো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আর এখানে দুইটা জিনিস পেতেছে, সেটা হচ্ছে সংঘর্ষ। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগে সংরক্ষিত হয়, গতিশক্তি সংরক্ষিত হয়। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষ যখন তোমাকে সিকিউতে আস্ক করবে যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ করে, তাহলে তোমাকে ওইভাবে চেক করতে হবে M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু তোমার M1 V1 প্লাস M2 V2, এটা হয় কিনা এটা চেক করতে হবে। তারপর চেক করতে হবে কি হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার equals to half M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। অর্থাৎ তোমার সংঘর্ষের আগের গতিশক্তির সাথে সংঘর্ষের পরের গতিশক্তি মিলে কিনা, সংঘর্ষের আগের ভরবেগের সাথে সংঘর্ষের পরের ভরবেগ মিলে কিনা এটা দেখতে হবে, সংঘর্ষের আগের গতিশক্তির সাথে সংঘর্ষের পরের গতিশক্তি মিলে কিনা দেখতে হবে। যদি মিলে তাহলে তারা স্থিতিস্থাপক সংঘর্ষ শক্তি সংরক্ষিত থাকে, আর যদি না মিলে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের গতিশক্তি সংরক্ষিত হয় না। ঠিক আছে। এবং সংরক্ষণশীল বল কাকে বলে আর সংরক্ষণশীল বল কাকে বলে এগুলো দায়িত্ব করে নিবা। ওকে, হইলো। আর যখন তোমার ওই যে ঘূর্ণন গতি জিনিসটা আসবে তখন ভি এর জায়গায় বসবে ওমেগা, এটা, আর এ এর জায়গায় বসবে আলফা, সেটা নাথিং এলস। ডাব্লিউ হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার হবে। আই মানে হচ্ছে জড়তার ভ্রামক, আর এখানে ভরের জায়গায় জড়তার ভ্রামক বসবে। আর ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কৃত কাজ করে এফ এস, এখানে হচ্ছে বলের জায়গায় বসবে টাও। ঠিক আছে, টাও এ থিটা, থিটা টাও বল, থিটা হচ্ছে কৌণিক সরণ। এটা হচ্ছে কৌণিক তোমার বলের সাথে হচ্ছে রৈখিক সরণ। ঠিক আছে, বি ইকুয়াল টু প্লাস এটি, আর ওমেগা এফ মানে ওমেগা ফাইনাল ইকুয়াল টু ওমেগা নট আদি ওমেগা প্লাস আলফা টি। এস এ জাস্ট এস এর জায়গায় বসলো, থিটা ইকুয়ালস টু ওমেগা নট, মানে ওমেগা নট, আর ভি মানে ওমেগা এফ ডিভাইডেড বাই 2 ইনটু টি। জাস্ট সূত্রগুলো রিপ্লেস করা, যেগুলো তুমি জানো। ঠিক আছে, এগুলো আমি আর বলতেছিলাম যে জানো। ঠিক আছে, কৌণিক সরণের একক হচ্ছে অবশ্যই রেডিয়ান, কেন্দ্রমুখী বল দ্বারা কি জায়গা সবসময় শূন্য থাকে। তারপরে ঘূর্ণনশীল ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার বল অবশ্যই তড়িৎচুম্বক বল, যেহেতু চার্জের মধ্যকার বল, বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত হচ্ছে এফটি। ঠিক আছে, এই লাইনগুলো একটু করে দেখে। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এটা একটু দেখি, এই কোশ্চেনটা একটু দেখাই। বলছে কি জড়তার ভ্রমণ 2 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, 30 চাকাটি মিনিটে 30 বার ঘুরে। মিনিটে কয়বার ঘুরে? 30 বার ঘুরে। আচ্ছা দেখো, একটা জিনিস আছে তো, তোমাকে বলছে কৌণিক ভরবেগ কত। কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানে হচ্ছে ভর আই ওমেগা। কৌণিক ভরের মানে হচ্ছে আই, আই মানে হচ্ছে তোমার জড়তার ভরবেগের সাথে বেগ। আমরা জানি ভরবেগ মানে কি এম, ভরবেগ মানে কি এমবি না, এমবি ভরবেগ এমবি। তো আমরা জানি কৌণিক জিনিসটা আসলে আই এর জায়গায়, সরি এম এর জায়গায় আই বসে, আর ভি এর জায়গায় ওমেগা বসে। তার মানে কৌণিক ভরবেগ মানে হচ্ছে আই ইন্টু ওমেগা। তাহলে আইটা আমাকে দেওয়া আছে অলরেডি 2 কেজি মিটার স্কয়ার, এখন ওমেগা বের করতে হবে। ঠিক আছে, এখন ওমেগা বের করার জন্য আমাকে একটা ক্লু দিচ্ছে, দেখো চাকাটি প্রতি মিনিট, প্রতি মিনিটে 30 বার করে, প্রতি মিনিটে কয়বার করে? 30 বার করে। তার মানে আমি এখানে ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে 30 আরপিএম। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, 30 আরপিএম, প্রতি মিনিটে 30 বার করে 30 আরপিএম। ঠিক আছে, আহ, এটাকে রেভলিউশন পার মিনিটকে আমাকে রেভলিউশন পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। রেভলিউশন পার মিনিটকে কোথায় নিয়ে যেতে হবে? রেভলিউশন পার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আরপিএম রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে হচ্ছে এত। হ্যাঁ, প্রতি মিনিটে হচ্ছে কত? এত। তাহলে প্রতি সেকেন্ডে কত হবে? অবশ্যই 60 দিয়ে ভাগ করতে হবে। 1 মিনিট মানে 60, প্রতি মিনিটে হয় এত, মানে হচ্ছে কি 60 সেকেন্ড এত। 60 সেকেন্ড এত, তাহলে প্রতি সেকেন্ডে কত হয়? তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 30/60। আর পি এস, রেডিয়ান পার সেকেন্ড, তার মানে হচ্ছে 0.5 রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু আমাকে আরপিএস লাগবে না, আমাকে হচ্ছে নিয়ে যেতে হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। তাহলে আরপিএম থেকে
খেয়াল রাখো আরপিএস থেকে আমি জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছি, এখানে লাল করে দিয়ে লিখছি, আরপিএস থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে 2 পাই দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আরপিএস কে, এটা হচ্ছে আরপিএস, এটাকে রেডিয়ান পার সেকেন্ড নিবা 0.5 × 2 পাই হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমার কত থাকলো? 0.2, শুধু পাই রেডিয়ান পার সেকেন্ড থাকলো, এটা থাকলো। তাহলে এখানে জাস্ট মানটা বসাবা, আই ওমেগা। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু ছিল 2, ওমেগার ভ্যালু ছিল পাই, 2 পাই, তার মানে 6 পয়েন্ট সামথিং হবে আর এটা অ্যান্সার। বুঝতে পারছো? জিনিসটা কি দেওয়া আছে, চাকাটি মিনিটে 30 বার ঘুরে, তার মানে 30 রেভলিউশন মানে ঘুরতেছে পার মিনিট, প্রতি মিনিট। ওকে, এটাকে পার সেকেন্ডে নিয়ে গেলাম, মানে 60 প্রতি মিনিটে, মানে কি 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে ঘুরে 30 বার, সুতরাং 1 সেকেন্ডে কত করে? 30/60। এটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। তাহলে রেভলিউশন পার সেকেন্ড থেকে কোথায়, রেভলিউশন পার সেকেন্ড থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে গেল 2 পাই দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 পাই দিয়ে গুণ করলাম, তাহলে আসলে কি পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে মোটামুটি ওকে ফাইন। তার আরেকটা কোশ্চেন বলছে কত, 5 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার দীর্ঘ সুতার প্রান্তে হতে 2 মিটার/সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, সুতার উপর টান কত? এই যে একটা বস্তুকে সুতার উপর রেখে ঘোরানো হচ্ছে, সুতার উপর টান মানে কি? কেন্দ্রমুখী বল না? এই যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের সূত্র কি? mv²/r। mv²/r সূত্র জানো না? কেন্দ্রমুখী বলের সূত্র জাস্ট বসাবা, m এর ভ্যালু দেওয়া আছে, v এর ভ্যালু দেওয়া আছে 2, আর r এর ভ্যালু দেওয়া আছে 4 মিটার, বসাইলে আনসারটা চলে আসবে। তারপর হচ্ছে এই যে, এখন কি দিছে, 2 কেজি ভরের একটি বস্তুকে 3 মিটার দৈর্ঘ্য বেঁধে 4 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরাইতেছে, তাহলে এখানে রৈখিক বেগ দেয় না, এটা ছিল রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ দিচ্ছে। তো কৌণিক বেগ দিলে তো সুন্দর, mv²/r এর জায়গায় v এর জায়গায় ওমেগা ইন্টু আর বসাবা, তাহলে আলটিমেটলি আসবে m ওমেগা²r। কিছুক্ষণ আগে সূত্র দেখাইলাম, দেখো এই যে টর্কের সাথে যে বললাম গোলমাল খাই, যে এখানে কেন্দ্রমুখী বল m ওমেগা²r অথবা হচ্ছে mv²/r। ঠিক আছে, এখানে m ওমেগা²r টা বসালাম, m ওমেগা²r টা বসালাম, কেন্দ্রমুখী বল, ওই যে টানটাই হচ্ছে কেন্দ্রমুখী। সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল, সবচেয়ে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, স্থিতিস্থাপক বল, আণবিক বল, রাসায়নিক বিক্রিয়া কোন বলে প্রকাশ ঘটে? এই যে use করে। স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া কোন বলের জন্য প্রয়োজন? তড়িৎচুম্বক বল। ওকে, তাহলে এখন আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ, নিউটন মহাকর্ষ শেষ। এখন কাজকর্তা শক্তির নোটটা দেখি এখানে নাই, তো নোট এখানে মহাকর্ষ বিকর্ষের নোটটা দেওয়া আছে। মহাকর্ষ বিকর্ষ, মহাকর্ষ বিকর্ষ, সেখানে দেখো মহাকর্ষ বিকর্ষ সূত্রে বোঝায় বর, বরের গুণফল সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তারপর হচ্ছে সরলরেখার কাজ করে মাধ্যমের উপর নির্ভরশীল, এটা মাধ্যমের উপর নির্ভরশীল, কুলম্ব বল এবং মাধ্যমের উপর নির্ভরশীল। ঠিক আছে, ওই যে কিসের উপর, যে ডাইইলেকট্রিসিটি, কে কে এরকম জিনিস আছে না? কে ইপসাইলন নট ইন্টু কে, তাহলে কে তো মাধ্যমের জন্য ডিপেন্ড করে, এখানে কোনো কে টে আসে না, এখানে সবসময় জি এর মান একই থাকে। তাহলে জি এর সি এর মানটা ভিন্ন হয়, মাধ্যমের উপর ডিপেন্ড করে, এই যে কে আসে, কে ইপসাইলন নট ইন্টু কে। মহাকর্ষীয় প্রাবল্য দেখো বল, এটা হচ্ছে কাজ, তাহলে এটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। জানো পড়াইছি ভাই, দেখাচ্ছে না just দেখে নাও। এটা খ নাম্বারের জন্য আসে, মহাকর্ষীয় ধ্রুবকের সাথে হচ্ছে অভিকর্ষ ত্বরণের পার্থক্য। এই ভিডিওটা যদি বেশি ফাস্ট যায়, তুমি একটু স্লো স্লো দিয়ে দেখো, তো 0.75 দিয়ে স্পিড দিয়ে দেখতে পারো চাইলে, আমি যদি ফাস্ট যাই বা তোমার বুঝতে বুঝতে সমস্যা, 0.75 দিয়ে দেখো, অথবা একবার দেখার পর ভিডিওটা আবার দেখো, যেহেতু এই ভিডিওটা দেখে মোটামুটি তোমার এমসিকিউটা কাভার হয়ে যাচ্ছে সেজন্য। তাহলে সূত্রগুলো একদম একসাথে লিখে দেওয়া আছে, তোমার খাতায় আমি লিখে দিছি এই সূত্র। এটা হচ্ছে সিকিউর জন্য ইউজ করবো, এটা আমি সিকিউর জন্য ইউজ করবো। এইচ উচ্চতায় গেলে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে জি প্রাইম ইজ টু আর বাই এইচ, প্লাস সোর্স কারেন্ট জি আর 1/2 এইচ বাই আর।
ভূপৃষ্ঠ থেকে এজ গভীরতায় গেলে জি প্রাইম ওয়ান মাইনাস এইচ আরেকটা আছে, জি প্রাইম ইকুয়ালস টু 4/3 পাই আর জি আর মাইনাস এইচ। পাই আর জি, পাই আর জি মানে বড় জি। আর আহ্নিক গতির জন্য জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার কস স্কয়ার ল্যাম্ডা, ল্যাম্ডা মানে কত ডিগ্রি কম অক্ষাংশ কোণ করে আছে এটা, ঠিক আছে। এগুলো লাগবে না। এই জিনিসটা একটু দেখবা, জিনিসটা তো লেখা চিত্রটা বুঝাইছি। তো পৃথিবীর পৃষ্ঠে, এটা হচ্ছে পৃষ্ঠ, পৃষ্ঠের মধ্যে বিকৃষ্ট ত্বরণের মান হচ্ছে 9.8। তুমি যতই ভিতরে যাবো বিকৃষ্ট ত্বরণ সরলরেখা ভাবে কমতে থাকবে, লিনিয়ার ভাবে। বাইরে গেলে কমবে না, হচ্ছে বর্গ আকারে থাকবে, মানে হচ্ছে এখানে আর এস প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, মানে জি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে হচ্ছে জি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আর, সে কারণে, ঠিক আছে। যে আর এর মান যত কমবে এখান থেকে জি এর মান তত কমবে, বাট এখানে জি এর মান কমবে, বাট হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক আকারে কমবে, সেজন্য হচ্ছে একটু বাঁকা টাইপের। সেখানে লেখা আছে। এরপর মাঝে মাঝে হয়তো এই লেখচিত্রটা ব্যাখ্যা করতে দিব খ নাম্বারে, ম্যাথ না দিয়ে লেখচিত্র ব্যাখ্যা, তাহলে চিঠি ব্যাখ্যা করতে হবে। পরাবৃত্তি মূলবিন্দু সব ব্যাখ্যা। একটু দেখো জিনিসটা, আমি নোটটা দিয়ে দিব। হ্যাঁ, দাগানোটাও দিব, দাগানো ছাড়াটাও দিব। দেখি দাগানোটা যদি সেভ হয় তাহলে দিব, আর কি নাহলে তো দেওয়া যাবে না। দাগানো ছাড়াটা অবশ্যই থাকবে। আচ্ছা সেভ হয়েছে তাহলে দিব, দাগানোটাও দিব, দাগানো ছাড়াটাও দিব। লাগবে না। না এগুলো লাগবে না। আচ্ছা কৃত্রিম উপগ্রহ জিনিসটা প্রয়োজন। কৃত্রিম উপগ্রহ ব্যাগ, ব্যাগ বিকজ টু টু জি এম বাই আর, হ্যাঁ তো টু জি বাই আর প্লাস এইচ। আর এটা তো তুমি জানো জি এম টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব, একটা সূত্র লিখে দিয়েছিলাম না? এই সূত্রটা মনে আর ওটা মনে রাখলে চলবে, বুঝছিলাম। এই যে জি এম টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার ইনটু আর প্লাস এইচ হোল কিউব, ঠিক আছে। এই সূত্র মনে রাখছিলাম, জি এম টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব। এটা মনে রাখতে পারছো? এটা মনে রাখলে মাঝে মাঝে তোমাকে টি চাইতে পারে, তাহলে টি কে পাশে রেখে ব্যাগুলো পাশে বার করে দিবা। মাঝে মাঝে এইচ চাইতে পারে, এইচ কে রেখে সবগুলো বার করে দিবা, এইচ বের করতে পারবে। বিভব শক্তি সূত্রটা মনে রাখবা, গতি শক্তিটা লাগবে না। আর মুক্তি বেগ হচ্ছে রুট ওভার টু জি আর, অথবা টু জি এম বাই আর, ঠিক আছে, ডিপেন্ডস। টু জি আর রুট টু জি এম বাই আর, এই জিটা সবসময় পৃথিবীর জন্য হবে তাহলে কথা নেই। সেটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে হয়, তাহলে চাঁদের পৃষ্ঠের জন্য বের করতে হবে, পৃথিবীর পৃষ্ঠে হলে পৃথিবীর পৃষ্ঠের জন্য বের করতে হবে, পৃথিবীতে এর মানটা মুখস্থ রাখবা সবসময়। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড, ঠিক আছে। 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড। তো মঙ্গল গ্রহে একটা মনে রাখা লাগবে না, যদিও ওটা কিছু বিষয় না। পৃথিবীটা মনে রাখবো, আর এই জিনিসটা তোমার খাতায় লিখে দেওয়া আছে কখন কিরকম হবে। কখন হচ্ছে তোমার পৃথিবীতে ফিরে আসবে উপবৃত্তাকারে প্রদক্ষিণ করে, কখন বৃত্তাকারে প্রদক্ষিণ করবে, কখন উপবৃত্তাকারে প্রদক্ষিণ করে পৃথিবীতে আসবে না, কখন পৃথিবীর বাইরে চলে যাবে, সবগুলো লিখে দেওয়া আছে তোমার খাতায়। তুমি ছেড়ে চলে যাবে, এটা হচ্ছে পরাবৃত্তাকার পথে পৃথিবীতে চলে যাবে, সেরে চলে যাবে। আচ্ছা বস্তুর উপগ্রহ কাকে বলে? বস্তুর উপগ্রহের ব্যবহার গুলো এখানে সব আছে। 24 ঘন্টা একবার আবর্তন করে আসতে হলে বস্তুর উপগ্রহ, আর কোনো লাগবে না। ওই যে কেপলারের 3টা সূত্র আছে বইয়ে, সূত্র প্রকৃতির সূত্র, ক্ষেত্র বলে সূত্র হচ্ছে এর সূত্র।
টি স্কোয়ারের প্রসেসটা কিউব, এখান থেকে কি লেখা যায়? T2/T1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে A2/A1 হোল কিউব। T2/T1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? A2/A1। ওকে ফাইন। বস্তুর উপগ্রহের আবর্তন বা পৃথিবীর আবর্তন পশ্চিম থেকে পূর্ব দিকে হবে। কোন বস্তুর ওজন কোথায় সবচাইতে বেশি হয়? যেহেতু মেরু অঞ্চলে জি এর মান সবচাইতে বেশি, জন্য মেরু অঞ্চলে বেশি। পৃথিবী এবং চাঁদের অভিজ্ঞ সূর্য ত্বরণের অনুপাত কত? 81:16 দেখবা, তাহলে মনে রাখবা। V/V এর গুলো হচ্ছে root 2। Okay, এখন হচ্ছে চ্যাপ্টার 7। ওকে, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, সমষ্টি বন্ধন, এগুলো মুখস্থ করবা। হাই ভ্যানের ধীরে আস কয় ধরনের বন্ধন আছে? এগুলো কাকে বলে? পূর্ণ স্থিতিস্থায়ক বন্ধু কাকে বলে? পূর্ণ নমনীয় বস্তু বা স্থিতিস্থায়ক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে? সব দেখবা। ঠিক আছে। বিকৃতি, আমরা এখানে এল শিখিনি, আমরা ডেল এল শিখছি, ডেল এল বাই এল। হ্যাঁ, ডেল এল বাই এল শিখছিলাম। আর পিরান মানে F/A। অসহবার সবচেয়ে কম যে বল দ্বারা প্রয়োগ করে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে যায় বলে অসহ কুশল। বিরল কাকে বলে লাগবে? অসহ বিরল কাকে বলে লাগবে? স্থির ক্লান্তি কাকে বলে লাগবে? সব কোন নম্বরের জন্য? ওগুলো গাইডও আছে অবভিয়াসলি। সূত্র দেখো এখানে, মোটকৃত কাজ হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল, এটা একটা আছে। হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এল একটা আছে। এই দুটো সূত্র মনে করতে হবে। হাফ হাফ ইন্টু ওয়াই এ ডেল এল স্কোয়ার ডিভাইডেড বাই এল, অথবা হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল এটা। তারপর হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পিডন ইন্টু বিকৃতি, মোটামুটি এটা। তারপর হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক কে বা সংনম্যতা, আয়তনের গুণাঙ্ক কে পিভি বাই ভি। মানে ওই এফ বাই এ আছে না, এফ বাই এ কে হচ্ছে পিভি লেখা যায়, পি লেখা যায়। হ্যাঁ, এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি, তাই না? এফ বাই এ কে লেখা যায় পি, পি মানে চাপ, চাপ আর কি, আয়তনের ক্ষেত্রে চাপ, চাপ পি ইকুয়াল টু ডেল্টা ভি। এটা নিশ্চয় এখান থেকে এটা আসে। ওকে। ওই যে এটা তো জানো, কিন্তু এটা ইকুয়াল টু এফ বাই এ থিটা, ডাব্লিউ এফ এল, এটা সবগুলো ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সংলম্বত হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংলম্বতা। সি ইকুয়াল টু 1/k, সব জানো, এগুলো আমি কিছু পড়াচ্ছি না। মেইন তার হচ্ছে এমসিকিউ। পয়জনের অনুপাতের সীমা হচ্ছে -1 থেকে হাফ। পয়জনের মান হচ্ছে -1 থেকে বড় হবে, অবভিয়াসলি পয়জনের সিগমা হাফ থেকে ছোট হবে। এক্সাক্ট মান হচ্ছে 0 থেকে বড়, এটা থেকে ছোট এর সমান। আর এগুলো কিছু মনে রাখা দরকার নেই। আর এটা একটু মনে রাখবা। এই যে এই যে সত্যি মনে রাখতে হবে, তো বইয়ে নাই মনে হয়, তোমার বইয়ে নেই সম্ভব। তোমার বইয়ে নাই। এই 4টা সূত্র একটু মনে রাখতে হবে, পরীক্ষার আগে দেখে যাবো আর কি বলে। ধরো তোমাকে গামা এবং সিগমা দিছে, ঠিক আছে? তোমাকে লাগবে হচ্ছে কে, আয়তন গুণাঙ্ক, তখন তোমাকে দুইটা থেকে বের করতে হবে। অথবা তোমাকে কে আর ইটা, ইটা মানে হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক দিছে, তোমাকে গামা লাগবে, গামা বের করতে হবে। ওয়াই, ইয়ংস মডুলাস আর কি, ওয়াই। একটার সাথে একটা সম্পর্ক, মোটামুটি দুইটা দেওয়া থাকলে অন্যটা বের করতে হবে কিভাবে, সেটা। আর এগুলো লাগবে না এগুলো তো
ফ্লুইডের তো বাপ, ফ্লুইডের তো বাপ, এগুলো লাগবে না। তারপর আসলে পর্যাবৃত্ত গতি, এটা জাস্ট পড়ো না, ইংলিশ এমসিকিউ এর জন্য একটা ট্রিক দেখে নাও। এমসিকিউ এর জন্য আর কি, সরল ধারাতে গতির বৈশিষ্ট্য দেখবা কি, পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আসে, সরল রেখায় ঘটে, সর্বদা ত্বরণ সরণের সমানুপাতিক হয়, সরণের বিপরীত গতি হয়, এগুলো একটু দেখবা, ঠিক আছে? এখানে সূত্রগুলো তো আসলে দেখে পারবা না, তাও কয়েকটা সূত্র লাগাই। সর্বোচ্চ সরণ এক্স এক্স ইকুয়াল টু এ বিস্তার, আর ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, ওমেগার মান হচ্ছে কৌণিক, কৌণিক বেগ, আর এ মান হচ্ছে বিস্তার, এই যে এখানে দেওয়া আছে। এম এক্স এর মাইনাস মাইনাস এ, এটা দেখবা সাম্যাবস্থানে এ দেখবা জিরো, আর বিস্তারের মধ্যে ভি দেখবা জিরো। কোনো সময় যদি লাগে টাগে আর কি। দেখো, একটা জিনিস মনে রাখবা, পাহাড়ের উচ্চতা নির্ণয় গেলে সময় নির্ণয়, পাহাড়ের উচ্চতা হচ্ছে সময় কমে যায়, এটা মনে রাখবো। পাহাড়ের উচ্চতা সময় 2/2 ঠিক আছে, 2/2 ছিল এটা। এই জিনিসটা একটু মনে রাখবো। আচ্ছা, এটা লাগবে না, বাদ হয়ে গেল। এটাও নাই চ্যাপ্টার, আদর্শ গ্যাস আছে। ঠিক আছে, আদর্শ গ্যাসের জিনিস একটু সহজ, যেগুলো আমি আর পড়াচ্ছি না। আদর্শ গ্যাস সহজ, এটা নিজে নিজে দেখে ফেলবো। ঠিক আছে, টপিকটা তোমার কাছে থাকবে, যেটা তুমি নিজে নিজে দেখে নেবে। ঠিক আছে। হুম, এখন দেখো, এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি এখন ওই যে 2022 সালের বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করো। সিকিউ আর কি। দেখো, প্রথম থেকে স্টার্ট করি। ওকে, দেখো, ঢাকা বোর্ড 22, এখানে বলছে কি, কাজ শক্তি প্রবন্ধ অনুসারে কৃত কাজের নিচের কোনটি সমান। হ্যাঁ, আমরা জানি কাজ শক্তি প্রবন্ধ কি বলছে, ডেল্টা ই ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ আহ কৃত কাজ, ডাব্লিউটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। কাজ শক্তি বলতে কি বলছে, কৃত কাজ, কৃত কাজ আর সমান গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই যে গতিশক্তি লিখতে পারি, ঠিক আছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে কোন কত, ক্রিয়া ডিগ্রি মানে কত, ক্রিয়া মানে এদিকে, আর প্রতিক্রিয়া মানে তার ঠিক বিপরীত দিকে, তাহলে এটার মাঝখানে কোন কত ডিগ্রি, 180 ডিগ্রি। কোন একটা বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে তার ভরবেগ কত বৃদ্ধি পায়, বস্তুর কত গতিশক্তি 300% বৃদ্ধি পেল, তার ভরবেগ কত বৃদ্ধি পায়। এই জিনিসটা একটু দেখো, গতিশক্তি 300% বৃদ্ধি পায়, গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 300% বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, 300% বৃদ্ধি করলে, গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে, তার মানে E2, E2 ইকুয়ালস টু E1 প্লাস E1 এর 300% না, গতিশক্তি বৃদ্ধি করলে স্যার এটা না, ইটু ইকুয়ালস টু E1 এর 300%, 300% বৃদ্ধি করছে বলছে, 300% পড়লে বলে নেই, মানে আগে যেটা ছিল তার আরো 300% বাড়াইছে, তাহলে আগে যেটা ছিল সেটা তো আছে, তার সাথে আরো 300% বাড়াইছে, তার মানে কত হয়, E1 প্লাস 300% কে 3E1 লেখা যায় না, 300% মানে কত, 300 300 ডিভাইডেড বাই 100, তার মানে 4E1 লেখা যায়, আই থিঙ্ক। E2 ইকুয়ালস টু কি লেখা যায়,
E1 লিখা যায়, ঠিক আছে। আচ্ছা লিখলাম, লিখার পরে আমার কাছে একটু রাফের জায়গা লাগবে। আমি E2 জায়গায় লিখতে পারি হাফ এম V2 স্কোয়ার। E1 এর জায়গায় কি লিখতে পারি 3 × হাফ এম V1 স্কোয়ার লিখতে পারি, তাই না? এখানে হাফ কাটা, হাফ কাটা, এম কাটা, এম কাটা, তার মানে কি লিখতে পারি স্যার V2 সমান √3 V1 লিখতে পারি না, উভয় পক্ষে বর্গ করে। V2 সমান √3 V1, এই জিনিসটা হচ্ছে লেখা যায়, ঠিক আছে। √3 V1 লেখা যায়, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলছে ভরবেগ কত বৃদ্ধি পাবে, ভরবেগ কত বৃদ্ধি পাবে। তাহলে আমার শেষ ভরবেগ, আদি ভরবেগ হচ্ছে mv1, শেষ ভরবেগ হচ্ছে mv2, তাহলে আমার চেঞ্জ হবে হচ্ছে আমার mv2 মাইনাস mv, এটা চেঞ্জ করতে হবে। এখন v2 - v1, এখন v2 সমান কি লেখা যায়, v2 সমান হচ্ছে m কমন নিয়ে √3 v1 মাইনাস v1 এটা লেখা যায়। √3 v1 মাইনাস v1 এটা লেখা যায়, তাহলে আমার আলটিমেটলি কত আসে, 3 - 1 মানে 0.4 সামথিং, ঠিক আছে। এটা কিভাবে করে যদি বৃদ্ধি করলে কত আসছে? আচ্ছা হোয়াট এভার, এই জিনিসটা অনেক সময় আসে, জিনিসটা একটু কষ্ট করে মুখস্থ করছি, জিনিসটা ক্যালকুলেশন করাটা একটা টাফ আসলে, ঠিক আছে। গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগ সবসময় 100% বৃদ্ধি পায়, এটা মনে রাখবে। ক্যালকুলেশন করে বের করা যায় আসলে, এটা একটু টাফ, কারণ তোমার কাছে টাইম থাকবে 2 সেকেন্ড, বা সরি একটার জন্য 1 মিনিট, 1 মিনিট সাথে বড় করতে হবে না। যেটা যেটা ক্যালকুলেশন করবে সেটা দেখাই দিবে। মনে রাখবে, এটা মুখস্থ করবা কি, গতিশক্তি 300% বাড়াইলে ভরবেগ কত পার্সেন্ট বাড়ে, 100% বাড়ে। গতিশক্তি 300% বাড়াইলে ভরবেগ কত পার্সেন্ট বাড়ে, 100% বাড়ে। আচ্ছা, কোন একটা বস্তু এম এবং 3m ভরের দুটি বস্তু, এম এবং 3m ভরের দুটি বস্তু গতিশক্তির অনুপাত 2:1 হলো রৈখিক ভরবেগের অনুপাত নির্ণয় করে। হ্যাঁ, গতিশক্তির অনুপাত বলছে 2:1, তাহলে গতিশক্তি মানে E k1 ডিভাইডেড বাই E k2, ঠিক আছে। তাহলে হাফ m1 v1 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ m2 v2 স্কোয়ার, এটার অনুপাত কত দিছে, 2:1 দিছে, মানে 2/1 দিছে। তাহলে ভরবেগের অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। ওকে করি, তাহলে আমার এখানে হাফ কাটা হাফ কাটা, ওকে ফাইন। তাহলে এখানে দেখো আমার এম 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 ওয়ানের জায়গায় কি লিখতে পারি, এম লিখতে পারি না, এম লিখতাম। নিচে m2 জায়গায় লিখতে পারি 3m লিখতে পারি না, v1 স্কোয়ার হচ্ছে 3m v2 স্কোয়ার ইকুয়ালস টু 2 লিখতে পারি, ওকে। এই এম আর এম কাটা, তারপর আলটিমেটলি আমি কি লিখতে পারি, দেখো তো, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার, এই 3 কে পাশে নিয়ে গেলে 6 হয়, তার মানে v1/v2 রুট করলে হচ্ছে √6 হয়, ওকে। আমাকে কি বলছে স্যার, ভরবেগের অনুপাত, কি বলছে, ভরবেগের অনুপাত, তার মানে m1 v1 ডিভাইডেড বাই m2 v2, এই জিনিসটা আমরা জানতে চাইছেন। তাহলে m1 এর জায়গায় কি লিখতে পারি 3m, এই v1/v2 স্যার এই জায়গাটা লিখতে পারি √6, ঠিক আছে। নিচে সরি m1 এর জায়গায় লিখতে পারি m, নিচে লিখতে পারি 3m, আর এখানে v1/v2 এই জায়গাটা লিখতে পারি হচ্ছে √6। আলটিমেটলি আমার উপরে নিচে m কাটা, তাহলে উপরে থাকলো √6, নিচে থাকলো হচ্ছে 3, ঠিক আছে। 3 কে √6 কে কি লেখা যায়, 2 × √3 লেখা যায় না, 3×2 = 6, আর √3 কে কি লেখা যায়, √3 × √3 লেখা যায়, ওকে। এখানে কাটাকাটি করলে কি থাকে, √2 * √3, আর এটা হলো আমার অ্যান্সার হবে এটা, √2 * √3 নম্বরটা, ওকে ফাইন। তারপর দেখো কি বলছে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি এর মান পরিবর্তন আহ্নিক গতির জন্য অবভিয়াসলি পরিবর্তন হয়, পৃথিবীর আকারের জন্য পরিবর্তন হয়, হ্যাঁ। মানে পৃথিবীর আকার মানে পৃথিবী মেরু অঞ্চলে একটু চাপা, ওই কারণে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, তারপর হচ্ছে বিষুবীয় অঞ্চলে কম। উচ্চতা গভীরতা, হ্যাঁ ও দেখছিলাম, পৃথিবীর উপর থেকে যত উপরে নিয়ে যাবা, ওই যে এখন লেখচিত্র ছিল এইভাবে, যত পৃষ্ঠে যত আনতেছ বা যত বাইরে নিয়ে যাচ্ছ তত কমতেছে, যত ভিতরে নিয়ে যাচ্ছ তত কমতেছে, উচ্চতার উপর ডিপেন্ড করতে পারে, তিনটা হচ্ছে আনসার। আচ্ছা fine. আচ্ছা, সূত্র থেকে দূরত্ব কমে গেলে ভেতরে দুই সংখ্যা কি হবে, দেখো আমরা ওই যে কেপলারের সূত্র পড়েছিলাম না, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 8
ঠিক আছে। তার মানে এখানে বলা যায়, বলছে কি সূর্য থেকে দূরত্ব কমে গেল, তার মানে যদি এ কমে যায়, দূরত্ব কমে যাওয়া মানে কি, এ মানে দূরত্ব না, এ কমে যাওয়া, কমে গেলে কি হবে, বছরের দিনের সংখ্যা অবশ্যই, এখানে যেহেতু সমানুপাতিক দেখাচ্ছে তাহলে টি কমে, এ কমে গেলে অবশ্যই টিও কমে যাবে। তাহলে টি মানে হচ্ছে বছরের দিনের সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে। দেখছো জিনিসটার সাথে রিলেটেড আর কি। মহাকর্ষ বিভাগের মান, হ্যাঁ মহাকর্ষ বিভাগের মান অসীম, সর্বোচ্চ মানে অসীম হয়, অসীমের মধ্যে সর্বোচ্চ হয়। হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ হয়, সর্বোচ্চ পরিমাণ হচ্ছে শূন্য, হ্যাঁ এটাও ঠিক আছে। এবং মহাকর্ষ বিভাগ সবসময় ঋণাত্মক, একটা মাইনাস চিহ্ন দিতাম দেখো, জিএমএন বাই আর স্কোয়ার, এই সূত্র দেওয়া হচ্ছে আর, এটা মহাকর্ষ বিভব সূত্রে যে মাইনাস চিহ্ন দিতাম কি, কেন এই ঋণাত্মক চিহ্নটাকে নালিফাই করার জন্য, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার আনসার হইলো কি, মহাকর্ষ বিভব অসীমের মধ্যে সবচাইতে বেশি হয়, এবং তার সবচাইতে বেশি মানটা হচ্ছে শূন্য, শূন্য তারপর এর থেকে কম গুলো হচ্ছে সেজন্য ঋণাত্মক, ম্যাক্সিমাম শূন্য হইতে পারে, শূন্য চাইতে বড় হইতে পারে না, কারণ এটা হচ্ছে এর মানগুলো সেজন্য ঋণাত্মক থাকে। অন্য দৃঢ় বস্তুর লেখচিত্র হচ্ছে এটা, পূর্ণ দৃঢ় বস্তু লেখচিত্র এটা, পীড়ন বা বিকৃতির সূত্র সবসময় মেনে চলে, পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু সেটা ঠিক আছে, পীড়ন বা বিকৃতির মহাজ লেখচিত্র সবসময় কি চলে, মেনে চল। কোন বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন তাকে বলে কৃন্তন পীড়ন, সেটা অবভিয়াসলি জানি। আকার বিকৃতির জন্য যে পীড়ন, দেখছো এখানে ক্যালকুলেশন তেমন একটা নাই, ওই যে মোটামুটি থিওরি রিলেটেড পড়া বেশি। ওই যে তুমি যদি জানতে আকারের জন্য, তাহলে এখানে বলি দৈর্ঘ্যের জন্য যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আর আয়তনের জন্য সেটা হচ্ছে আয়তন পীড়ন, আকারের জন্য যেটা আছে সেটা কিন্তন বা মুচড়, এটা আছে না। আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে দেখা আসলো, সংনম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, এটা হচ্ছে সি হচ্ছে সংনম্যতা, আর আয়তন গুণাঙ্ক হচ্ছে কি বাল্ক মডুলাস ওয়ান বাই কে, সে দেখা আসলো না? এই যে কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ, সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল। ওই যে সংজ্ঞা বলছিলাম, নিয়ে গেলে এটা পথের উপর ডিপেন্ড করে না, অভিকর্ষর পথের উপর ডিপেন্ড করে না, সে কারণে হচ্ছে একটা সংরক্ষণশীল বল, ঘর্ষণ বল, শান্ত বল, ঘাত বল সবগুলো পথের উপর ডিপেন্ড করে, ওই সময় পথের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের কোশ্চেন, অষ্টম অধ্যায় তোমাকে কিছুক্ষণ আগে একটা সূত্র দেখাইছিলাম, ওনার সর্বোচ্চ বেগের সূত্র কি দেখাইছিলাম, এ ওমেগা দেখাইছিলাম, কি দেখাইছিলাম, এ ওমেগা, এটা দেখাইছিলাম, কি দেখাইছিলাম, এ ওমেগা দেখাইছিলাম। দেখো এ কত, এই যে এটা হচ্ছে এ, সাইনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি এ, তাহলে এ হচ্ছে কত, 20, এ হচ্ছে কত, 20। ওমেগা, ওমেগা তো দেওয়া নাই, কিন্তু কি বলছে দেখো, পর্যায়কাল 20 সেকেন্ড, পর্যায়কাল কত সেকেন্ড বলছে, 20 সেকেন্ড। তাহলে তুমি কি জানো, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি জানো, 2 পাই বাই টি, এটা তো অবশ্যই জানো, তো কত 2 পাই বাই 20, এটা লেখা যায় না ওমেগার জায়গায়, তাহলে কি হলো 2 পাই বাই 20 লিখলাম, তাহলে এই 20 কাটা, তাহলে আনসার কত, answer কত? কিছুক্ষণ আগে তোমাকে দেখাইলাম, কিছুক্ষণ আগে তোমাকে দেখাইলাম কি সর্বোচ্চ বেগের সূত্র কি, মানে সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে এ ওমেগা, ওমেগা এ ওমেগা, একই সাইনের সাথে যেটা থাকবে সেটা ওমেগা, তাহলে হচ্ছে 20 বসাইলাম, এটা এটা হচ্ছে এটা, ঠিক আছে। আবার এখানে বলছে পর্যায়কাল 20 সেকেন্ড, পর্যায়কাল কত সেকেন্ড, 20 সেকেন্ড, আমরা কে জানি ওমেগা ইকুয়াল টু পাই বাই টি, পাই ঠিক, টি এর জায়গায় কত বসলাম, 20 বছর আমাকে বসাইলে আলটিমেটলি এটার সাথে এটা কাটা যাবে, তাই আমাকে থাকলো 2 পাই মোটামুটি সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু সেন্টিমিটার আছে সেন্টিমিটার, ঠিক আছে। এখানে হচ্ছে আদি দশা কত, আদি দশা কত, আদি দশা 14 দশমিক কতটুকু, বুঝবা না আদি দশা কেমনে বাই করে দেখো, আদি দশার সময় টি এর গুলো জিরো ধরতে হয়, টি এর গুলো কত ধরতে হয়, জিরো ধরতে হয়, ঠিক আছে, টি এর গুলো কত ধরতে হয়, জিরো ধরতে হয়, টি এর গুলো যখন জিরো ধরলো তাহলে কত আসলো, হ্যাঁ কত আসলো, এখানে আসলো হচ্ছে, আচ্ছা এটা পারবো না, জিরো জিরো দিলে কি হয়, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20 সাইন 0 প্লাস ডেল্টা, এখন ওয়াই এর মান কত হবে, আদি আদি দশা, ওই যে দিছে, এই যে দিছে, আদি সরণ 5 সেন্টিমিটার দিছে, আদি সরণ 5 সেন্টিমিটার, তখন এর মান হতো 5, এর মান 5, 20 সাইন ডেল্টা, এখান থেকে ডেল্টার মান বের করবো, সেটি হচ্ছে 14 ডিগ্রি, সেটা কত ডিগ্রি আসছে, 14 ডিগ্রি। আদি কোণ, আদি সরণ হচ্ছে, আদি সরণ ওয়াই এর মান দিচ্ছে 5, আর এটা তো আমরা জানি এখানে আদি দশা যদি বলে, আদি দশা বললেই হচ্ছে টি এর মান জিরো, টি এর মান যদি এখানে জিরো বসাই, ওমেগা ইন্টু জিরো মানে জিরো, জিরো প্লাস ডেল্টা মানে জাস্ট ডেল্টা, সাইন ডেল্টা, ডেল্টা হচ্ছে আদি দশা, এখান থেকে সাইনের মান অবশ্যই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, ঠিক আছে, 5/20 সাইন ইনভার্স। কোনো ব্যক্তি জি/2 ত্বরণে নিচে নামলে তার হাতে অবস্থিত সরল দোলকের স্থির অবস্থায় দোলন কাল বাড়বে, মুখস্থ, মুখস্থ,
আছে? কোনো বস্তু জি/2 ত্বরণ লাগবে না, জাস্ট কোনো বস্তু ত্বরণ নিচে নামলেই হলো কি, কোনো ত্বরণের নিচে নামলেই হচ্ছে তার দোলনকালের কি পর্যায়কাল হচ্ছে বাড়বে, ঠিক আছে? ওকে, একটি স্প্রিং কে কেটে দুই ভাগে ভাগ করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে? সমান দুই ভাগে ভাগ করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক হচ্ছে 2k। এটা খেয়াল বেড়ে যায়। হ্যাঁ, একটা স্প্রিং এটাকে দুই ভাগ করলাম, দুই ভাগ করলে টোটাল স্প্রিং ধ্রুবক যদি কে হয়, তাহলে এটাকে অর্ধেক করে দিলে তার হয়ে যাবে 2k, আর এটা অর্ধেক হয়ে যাবে 2k। ঠিক আছে, এই দুটাকে যদি আবার একসাথে যোগ করে দাও, তাদের তুল্য হবে কি 1/2k প্লাস 1/2k ইকুয়ালস টু 1 বাই, মানে এটা যোগ করো, যোগ করে এটাকে বিপরীত করতে হবে। এটা কত হয়? 2k কমন নিলে 2, আলটিমেটলি কত হয়? কে। এই যে কে ফেরত আসছে, দেখছো? স্প্রিং ধ্রুবক মানে কি হবে? 2k মানে দুইটা স্প্রিং, 2k মানে দুইটা স্প্রিং পরস্পর সাথে যোগ করলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক হবে কি? এই যে ওই আমরা তো 2k ইনভার্স প্লাস 2k ইনভার্স হোল ইনভার্স এটা হচ্ছে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক। তার মানে সেজন্য বলা যায় কি, একটা স্প্রিং কে ভাঙলে সেটা তারা 2k হয়ে যাবে। আদর্শ গ্যাসের গতিশক্তি বনাম তাপমাত্রা লেখো চিত্রকে। গতিশক্তি কি ইকে ইকুয়ালস টু, ইকে সমান কি 3/2 RT, 3/2 RT এটা না গতিশক্তি, তাহলে এটাও ধ্রুবক এটাও ধ্রুবক। তার মানে ইকে ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, তার মানে একটা সরল লেখা হবে, সরল লেখা, এই সরল লেখা। ইকে যত বেশি টিও তত বেশি। দেখো সরল লেখা এটা হবে না, কারণ ইকে টি বাড়লে ইকে কমতেছে, এটা না। বাট এটা হচ্ছে ই টি বাড়লে ইকেও বাড়তেছে, সেজন্য হচ্ছে সরল লেখা হবে এটা। বুঝতে পারছো? জলীয় বাষ্পের চাপ বেড়ে গেলে, জলীয় বাষ্পের চাপ বেড়ে গেলে বায়ুর চাপ বাড়ে, সেটা হয় না। জলীয়বাষ্পের চাপ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে, জলীয়বাষ্পের চাপ বাড়ে, সেটা ঠিক আছে। মুখস্থ। এসব অণুর মূল গড় বর্গবেগের পরম তাপমাত্রা হচ্ছে গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ, তার মানে সিআরএমএস ইকুয়ালস টু রুট ওভার 3 RT/m। ঠিক আছে, 3 RT/m বলছে কি পরম তাপমাত্রার সাথে এই যে বর্গমূলের সমানুপাতিক, দেখছো? এটা ধ্রুবক এটা ধ্রুবক এটা ধ্রুবক, তার মানে বলা যায় সিআরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার টি। এই যে বর্গমূলের কি সমানুপাতিক সূত্র জানলে বসাই দিতে পারলাম। ওকে, এর কোনটি সম্পর্কটি সঠিক? শিশিরাঙ্ক, সম্পৃক্ত বায়ুচাপ ও বায়ুতাপ প্রতিসংহত বায়ুচাপ পরস্পর সমান, অবভিয়াসলি শিশিরাঙ্ক সম্পৃক্ত বায়ুচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ পরস্পর সমান। ভেক্টর একক, একক ভেক্টর হলে এম এর মান বের করো। একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে এই ভেক্টরটার মান এক একক, এই ভেক্টরটার মান কত একক? এক একক। তাহলে বের করো, বের করো। একক ভেক্টর বলছে, তাহলে প্রত্যেকটার মান মানে কি 2 স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস m² রুট ইকুয়ালস টু 1। একটা ভেক্টরের মান কিভাবে বের করি? ax² প্লাস ay² প্লাস az², এটা না? মান বের করে তো আমি এটা করলাম, এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার, জেড এর সহগের স্কোয়ার করলাম। এটা যেহেতু একক ভেক্টর বলছে সেজন্য এটার মান এক দিলাম। ঠিক আছে, লেখ দিয়ে এখান থেকে জাস্ট উভয়পক্ষে বর্গ করে এম এর মানটা বের করবো, এম এর মান আর হচ্ছে 1/√2। ওকে, তারপর দেখো 2y+3√3 যে ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, এটা ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল? ওয়াই অক্ষের সাথে ক্রিয়াশীল বলছে এখন। তো ওয়াই অক্ষের সাথে কোণ ক্রিয়াশীল হলে কি থিটা ইকুয়ালস টু এ, না সরি, কজ ইনভার্স এ ডট জে, যেহেতু ওয়াই অক্ষের সাথে কোণ বলছে, ডিভাইডেড বাই এ এর মান। ঠিক আছে, এ ডট জে বাই এ এর মান, তাহলে এ এর সাথে জে ডট করলে কত আসে? 2√3 আসে, উপরে থাকবে 2√3। এ এর মান হচ্ছে এটার 2 স্কোয়ার প্লাস 2√3 স্কোয়ার রুট 4 প্লাস 4 তার মানে হচ্ছে 4। নিচে থাকলো কজ ইনভার্স, উপরে থাকলো হচ্ছে 2√3, নিচে থাকলো 4, তার মানে কাটা করলে √3/2। কজ ইনভার্স √3/2 মানে কাটিয়ে দিবে। এটা তো আশা করি জানছো, এটা সূত্রগুলো তুমি জানো। কার্ল শূন্য হলে, কার্ল শূন্য হলে, না সলিনয়েডাল হবে ডাইভারজেন্স শূন্য হলে, সলিনয়েডাল হবে কি ডাইভারজেন্স শূন্য হলে, কিছুক্ষণ আগে দাগে দিছি। সংরক্ষণশীল হবে এবং অঘটনশীল হবে কার্ল শূন্য হলে, এটা ঠিক আছে, দেখছো?
রিপিট হচ্ছে, যেগুলো যেমন পড়াইছে এগুলো থেকে। বল প্রয়োগ করলে এত এত বিন্দুতে স্থানান্তরিত হয়, মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে কৃত কাজ কত? হ্যাঁ, তাহলে আর বের করো। আর ইকুয়াল টু কি? 4 3, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত, তাহলে আর মানে কি 4 - 3 3i। এক্স এর গুলা বের করবা। তারপর হচ্ছে 5 - 2j, তারপর হচ্ছে 1 - +1 কে। অবস্থান বের করতেছি। তো আমি এটা না করলাম আর কি, 3i + 2j - k 4i 5j কে, ওইটা থেকে এটা বিয়োগ না করলাম, এবার সাথে করে দিলাম। 4 - 3, ওর সাথে 3, আর 5 - 2, 1 + 1, আলটিমেটলি i + 2j + 2k, i + 2j + 2k, ঠিক আছে। এটা হচ্ছে আর। কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে বলো কি? কৃত কাজ f ইকুয়ালস টু কি, সরি f ডট আর, w ইকুয়ালস টু কি f ডট আর। এফ কত? ডট করবা, 2 এর সাথে 1 ডট, এই 1 এর সাথে 2 ডট হবে, 2 একে 2, প্লাস এই 3 এর সাথে এই 2, যে এর সাথে যে 3 দুগুণে 6, প্লাস 2 এর সাথে -4, তাহলে -8টা 0। আলটিমেট অ্যান্সার 0ই হবে ঘ। আমি জানি না আমার কাছে 0 আসছে, ওদের কাছে কেমনে 3 আসছে, তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা তো, মানে আমাকে আসলে ভুল হয়েছে কিনা। ডট গুণ করে এটাই হবে আর কি। তাহলে দেখো, ব্যাসার্ধের একটা রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, বিপরীত একটা যে সম্পর্ক, যথাক্রমে নিচের কোনটির সমান। টাও, টাও টাও ইকুয়ালস টু কি জানো? আর ক্রস এফ। টাও মানে হচ্ছে আর ক্রস এফ। আর এল, এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ মানে হচ্ছে আর ক্রস পি, আর ক্রস পি। কৌণিক ভরবেগ আর ক্রস পি, আর হচ্ছে আর ক্রস এফ হচ্ছে টাও। আর হচ্ছে কোন, মিলে গেছে এটা, আচ্ছা আচ্ছা। একই ভর বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর অবিলম্ব দিয়ে গমনকারী চক্রগতির ব্যাসার্ধের অনুপাত। একটি রিং, রিং এর ক্ষেত্রে আমরা জানি mr²/2, তার মানে কি হবে mr²/2, which means l/√2। চক্রগতির ব্যাসার্ধের অনুপাত বলছে, তাহলে রিং এর জন্য হবে 1/√2, l/√2, আর এখানে হবে কি হবে? চক্রগতির ব্যাসার্ধের অনুপাত। সরি, এটা হচ্ছে এর জন্য, চাকতির জন্য। রিং এর জন্য কত হবে? 1 হবে, এল হবে এল। কাটাকাটি গেলে 1/√2 হবে, 1:√2। ওই যে ওখান থেকে বের করবা, বৃত্তাকার চাকতির জন্য হচ্ছে mr²/2, তারপর হচ্ছে বৃত্তাকার রিং এর জন্য হচ্ছে mr², ঠিক আছে। আর জড়তার ভ্রামক, জড়তার ভ্রামকের সূত্র, যেখান থেকে চক্রতীর ব্যাসার্ধ পাবো না, চক্রতীর ব্যাসার্ধ কে ইকুয়ালস টু √i/m। এখান থেকে আই এর মানটা বসাবে, এম এর সাথে কাটাকাটি করবে, উপরেরটা আসবে 1/√2, নিচেরটা আসবে জাস্ট 1/√2 ইন্টু আর, নিচেরটা আসবে শুধু আর, আর এর সাথে আর কাটা যাবে, 1/√2 অ্যান্সার থাকবে। ওকে, তাহলে মোটামুটি এটা গেল আমার।